আমরা কি করলাম, নতুন একটা পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ। আমরা এখানে কিছু লেখা নিয়ে নিচ্ছি। তো এই লেখাগুলো নিয়ে আমরা কি করেছিলাম, এই যে হেড স্টাইলগুলো ব্যবহার করে আমরা হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3 এভাবে ব্যবহার করেছিলাম কিনা, এবং এর পাশাপাশি সেটাকে ফরম্যাটিং করে মাঝখানে এনেছিলাম, এটাকে ফরম্যাটিং করে বোল্ড করেছিলাম, এরকম তো করেছিলাম, তাই না? তো আমরা ডিজাইন মেনুতে যাব। এবার ডিজাইন মেনুতে এবার এইগুলো যা দেখতে পাচ্ছি, এখানে ডকুমেন্ট ফরম্যাটিং নামের কয়েকটা অপশন আছে। প্রত্যেকটা একটু প্রিভিউ দেখা যায়, তাই না? প্রত্যেকটা প্রিভিউ দেখা যায়। আমরা যদি সম্পূর্ণটা সিলেক্ট করে প্রিভিউটা করি তাহলে হয়তো আর একটু ভালো বোঝা যাবে। যেটা দিব ওই টাইপের একটা ফরম্যাট অটোমেটিক সেট হয়ে যাবে। আমরা ভিন্ন ভিন্ন দিলাম, ঠিক আছে? সম্পূর্ণ সিলেক্ট করলাম, ভিন্ন আরেকটা দিলাম, অন্যরকম দেখাচ্ছে। আবার আরেকটা দিলাম, ভিন্ন আরেক রকম হয়ে গেছে। তো এই জায়গাটায় যে দেখায়, টাইটেল লেখাটা দেখায় উপরে সেন্টারে, হেডিং লেখা দেখায় তারপরে, এটাই টাইটেল লেখাটা বাঁ পাশে ছোট্ট করে দেখা যায় যে। তো আমরা যে থিমটা দিব, থিম তো আমরা বুঝি, আমরা ফোনে সবাই ইউজ করি না? যে টাইপের থিম দেখতে আমাদের ফোনে দিলে ফোনটা ওই রকম হয়ে যায়। তো আমাদের ফরম্যাটিং এখানে যেটা দেখা যায়, অবশ্যই দেখা যাবে, অথবা ছোট করে ফরম্যাটিং 1, 2, 3 এভাবে লেখা আছে। আচ্ছা, যাই হোক, এরপরে এই যে অ্যারো সাইনটা দেখা যায়, আমরা এই অ্যারো সাইনটা তো দেখছি। এই অ্যারো সাইনে ক্লিক করলে আরো অনেক কিছু দেখা যাবে। এরপরে নতুন কোনো স্টাইল আমি তৈরি করে রাখতে পারবো। যদি আমাদের দরকার না থাকে তাহলে রিসেট করতে পারবো ডিফল্ট স্টাইলে। তো আমরা রিসেট করে দিলাম ডিফল্ট স্টাইলে, কারণ এখান থেকে স্টাইলটা ব্যবহারের থেকে আমি আমার মতো নিজে কাস্টমাইজ করে ব্যবহার করাটা এর থেকে ভালো মনে হয়। এর পাশাপাশি আছে একটা অপশন থিম। থিম দেখা যাচ্ছে, প্রত্যেকটা থিম ভিন্ন ভিন্ন। ওটা তো ছিল শুধু ফরম্যাট। এবার থিমের ক্ষেত্রে দেখা যায় যে থিমটার উপর নিব সেই থিমটা একটু প্রিভিউ হচ্ছে, এবং ফন্ট সাইজ, ফন্ট দেখতে অন্যরকম অন্যরকম হচ্ছে। যেমন এই অফিসে এইটা যদি এইটা দেই তাহলে অন্যরকম, গ্যালারি দিলে এরকম, প্রত্যেকটা একটু ভিন্ন ভিন্ন লেখা না? তো এখান থেকেও আমরা কোনো ফরম্যাট দিতে পারবো, মানে কোনো থিম দিতে পারবো। থিম না দিতে চাইলে রিসেট তো থিম ফ্রম টেমপ্লেট। এই দুইটার কাজ এইটুকুই। এরপর আছে কালার। আমাদের এই কালারগুলো আমরা ইউজ করতে পারবো। এই কালারগুলো হয়তো এখানে আমরা বুঝতেছি না, এই কালার যেটা করব এটাই থিমের ভিতরে দেখা যায়। তো থিমের জন্য কালার, এরপর ফন্ট, ওই এই থিমের ভিতরে বিভিন্ন ধরনের ফন্ট, যদিও এখানে প্রিভিউ দেখা যায়। আমরা নিজেরা কোনো একটা স্টাইল সেট করব। আমরা ধরি এখানে কোনো একটা ফন্ট চেঞ্জ করলাম, এইটুকুর ফন্ট আমি আমার মতো করে চেঞ্জ করে অন্য কোনো ফন্ট দিলাম, এইটুকুর ফন্ট আমি অন্য কিছু দিলাম, এবং এই ফন্টটা এটা দিলাম ভিন্ন কোনো ফন্ট। হতে পারে না এরকম? তিন রকমের ফন্ট দিলাম। আমি মনে করতেছি যে এইটা যেভাবে আছে এইটা সেভ করে রাখবো, তাহলে সেট অ্যাজ ডিফল্ট হিসেবে সেট করলে এটা সবসময় থাকবে। এই যে সেটিংসটুকু ফরম্যাটিং এর, এটা টোটালটা একটা গ্রুপ না? এই গ্রুপের ভিতরে যত কাজ সব হচ্ছে এই থিম প্রিভিউ এইগুলো নিয়েই কাজ, এইগুলো এটার জন্যই কাজ করবে। তো আমাদের এই সেটিংসটা, এই যে আমরা এটুকু বর্ডার করব না কি করব নাকি হাইলাইট করব, এটা তো আমরা নিজেদের মতো কালারে কাস্টমাইজ করে করতে থাকি, তাই না? তো তখন এখানে আসার প্রয়োজন হয় না, তার মানে এইটুকু আমাদের প্রয়োজন হবে না। এর পরের যে তিনটা অপশন দেখা যাচ্ছে, পেজ ব্যাকগ্রাউন্ড, এইটুকু আমাদের প্রয়োজন হবে। পেজ ব্যাকগ্রাউন্ড মানে কি? আমাদের পেজটা বা পেজের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে? আমরা পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপের আন্ডারে প্রথমে পাই ওয়াটারমার্ক, তারপর পেজ কালার, তারপর হচ্ছে পেজ বর্ডার। ওয়াটারমার্ক কি জানি আমরা? জল সাপের মতো একটা বিষয় যে থাকে, সেইটাই হচ্ছে ওয়াটারমার্ক। আমি আপনাদের একটা সাজেশন বের করি। এই লেখাটা এখানে 3টা পেজ আছে, আমরা এই 3টা পেজের মধ্যে ওয়াটারমার্কটা দিব।
এই ওয়াটারমার্কটা কেন দেয় এটা একটু আগে বলি। আমরা এই ওয়াটারমার্কে ক্লিক করলাম। ওয়াটারমার্কে ক্লিক করলে এইখানে কয়েকটা বিষয় দেখা যায় যে কনফিডেন্সিয়াল টু, ডু নট কপি টু। আমরা যেটা সিলেক্ট করবো সেটা হয়ে যাচ্ছে ওয়াটারমার্কে। দেখেন যেটা সিলেক্ট করেছি সেটা হয়ে গেছে বোঝা না গেলেও, তাই না? হয়তো একটু বোঝা যাচ্ছে। আমরা রিমুভ করে দেই আপাতত। আবার একটু যাই, এই চারটা আমরা দিব না, আমরা এই চারটা দিব না। এখানে আছে কনফিডেন্সিয়াল 1, কনফিডেন্সিয়াল 2, ডু নট কপি 1, ডু নট কপি 2। মানে এখানে ওয়াটারমার্কটাই হচ্ছে ডু নট কপি, তার মানে এটা যাতে কপি না করতে পারে এই জন্যই করা হয়। আমরা মোর ওয়াটারমার্ক ফ্রম অফিস এখান থেকেও যেতে পারি, এখান থেকে গেলে অনলাইন থেকে আরো অনেক ওয়াটারমার্ক নিতে পারবো। এরপরে যে অপশনটা আছে কাস্টম ওয়াটারমার্ক, আমরা এটা একটু দেখব। আমরা এই চারটা বুঝছি, যেটা দিব সেটা হয়ে যাবে। যেমন এটা দিলাম, এটা হয়ে গেল, এটা দিলাম, এটা হয়ে গেল। এই যে ডু নট কপি লেখাটা দেখা যাচ্ছে, এটা এটা দিলে হবে বাঁকা ভাবে, মানে এটা হবে সোজা, এটা হবে বাঁকা। চারটা আর কি দেখা, প্রিভিউ যেভাবে দেখাচ্ছে বাস্তবে এরকমই হবে। আমরা আপাতত রিমুভ করতেছি। আবার একটু মোর ফ্রম অফিস যদি দেখি, তাহলে হয়তো অনলাইন থেকে অনেক কপি সাজেস্ট করবে। তো আমাদের অনলাইনটা কি দরকার আছে এই মুহূর্তে? দরকার নাই। আমরা কাস্টমে চলে যাই, কাস্টম ক্লিক করলাম। কাস্টম ক্লিক করার পর এই ডায়ালগ বক্সটা চালু হলো, এই যেটা। তো এটা কি কি আছে? প্রথমে আছে নো ওয়াটারমার্ক, তারপরে আছে পিকচার ওয়াটারমার্ক, তারপর আছে টেক্সট ওয়াটারমার্ক। আমরা তিনটা বিষয় পেলাম। তার মানে আমরা ওয়াটারমার্ক হিসেবে কোনো টেক্সটকেও দিতে পারবো, কোনো পিকচারকেও দিতে পারবো, অথবা বাদ দিয়েও রাখতে পারবো। যদি পিকচার ওয়াটারমার্ক দেই তাহলে সিলেক্ট পিকচার অপশনটা ক্লিক করতে হবে। আমরা করি এটাই, পিকচার ওয়াটারমার্কটাই দেই। পিকচার, সিলেক্ট পিকচার ক্লিক করলাম, আমাদের নিয়ে আসবে ফ্রম ফাইলে অথবা অনলাইনে। আমরা ফর্ম ফাইলে গেলাম, এটাই আমরা ধরি ওয়াটারমার্ক। ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম। এই মুহূর্তে আমার একটা ওয়াটারমার্ক দেখাচ্ছে। আমরা আবার ওয়াটারমার্কে কাস্টমের ওইখানটায় যাই। এই যে ওয়াটারমার্ক দেখাচ্ছে, স্কেল দেখাচ্ছে অটো, এবং ওয়াশ আউট কথাটা লেখা আছে। ওয়াশ আউট মানেই হচ্ছে জলছাপ। যদি ওয়াশ আউটটা অফ করে দেই আর ওকে ক্লিক করে দেই তাহলে ওয়াটারমার্কটা এভাবে দেখাবে। তো এভাবে দেখালে আমাদের নিজেদের লেখাও অনেক সময় দেখাবে না, কারণ এই কালো অংশের উপর যে লেখাটা প্রিন্ট করলে ওইটাও কালো এটাও কালো দেখাবে না তখন। তো যে কারণে আমরা এই কাস্টম ওয়াটারমার্কের ওয়াশ আউটটা ক্লিক করে দিব সবসময়ের জন্য। ওয়াশ আউট ক্লিক করলে এভাবে দেখাবে। তো স্কেলের এই জায়গাটায় অটো আছে। স্কেলটা বলতে বোঝায় আমার পিকচারটা যে স্কেলে ছিল সেই স্কেলটা এখানে অ্যাড হবে। আমাদের পিকচারটা অনেক সময় বড় সাইজ থাকতে পারে, ছোট করা লাগতে পারে, অনেক সময় ছোট থাকতে পারে, বড় করা লাগতে পারে। তো সেটা আমরা এই অটোতে গিয়ে যদি বড় সাইজ থাকে ছোট করলে 50 দিব, যদি মানে নর্মালি ন্যাচারালি যেটা থাকবে এটা 100। যদি বড় করতে চাই তার উপরের গুলো দিব, ছোট করতে চাইলে নিচের গুলো দিব। তো ছোট করতে চাই 50 দিয়ে দিলাম, ছোট হয়ে গেল। ছোট হয়ে গেছে না? লেখার ভিতর বোঝাই যাচ্ছে না, ছোট্ট একটু। এরপরে আবার একটু যাই, এবার একটু 50 না দিয়ে 500 দিয়ে দেই। আচ্ছা, নর্মালি 500 হিসাবে, এটা অটো হিসাবে আসছে 500ই। তো আমাদের পিকচারের সাইজ অনুযায়ী এটা আসবে। অটো থাকলে এই সাইজ অনুযায়ী যা নেওয়া দরকার সেটুকুই নিয়ে নেয়, সাইজ অনুযায়ী এটা নেয়, 500রও বেশি নিচ্ছে। এটা গেল পিকচারের ক্ষেত্রে। পিকচারের ক্ষেত্রে গেলে নিচের এগুলো কাজ করবে না। আমরা পিকচারটা এবার বাদ দিয়ে নো ওয়াটারমার্ক করে দিলাম। এবার আমরা করব টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ক্লিক করলাম, এইখানে টেক্সট বরাবর লেখা আছে এএসএপি। এএসএপি আমরা এখানে যা লিখবো সেটা হবে ওয়াটারমার্ক। যেমন আফতাব টেকনিক্যাল লিখলাম, আমরা আফতাব টেকনিক্যাল ইনস্টিটিউট লিখলাম, ওকে ক্লিক করে দিলাম। আমাদের দেখা যাচ্ছে ওই ওয়াটারমার্কটা চলে আসছে, তাই না? তো আমাদের এই ওয়াটারমার্কটা আসছে ছোট্ট একটা অক্ষরে। আমাদের প্রয়োজন হতে পারে না যে ছোট্ট অক্ষরে না, মোটা করে অক্ষরে আসবে। তো এই টেক্সটের পাশাপাশি ফন্ট দেখা যায়।
এই যে ফন্টগুলো আছে এই ফন্টগুলোর মধ্যে কোনটা বোল্ড ফন্ট কোনটা মোটা ফন্ট ওটা আমরা যখন ব্যবহার করব আমরা জানবো সবাই। এখানে অনেকগুলো ফন্ট আছে, আমরা এরিয়ালটা সিলেক্ট করতে পারি। এরিয়াল ফন্টটা হচ্ছে একটা মোটা ফন্ট। এরিয়ালটা ক্লিক করলাম, না এরিয়ালটা হলো না এবারও। শুধু এরিয়াল না, এরিয়াল বোল্ড নামের একটা অপশন আছে, এরিয়াল বোল্ডটা হচ্ছে মোটা। এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ব্ল্যাকটা দেখি, এরিয়াল ব্ল্যাকটাও একটু মোটা। তো আমরা প্রয়োজনে একটু দেখতে পারি যে কোন ফন্টটা একটু বেশি মোটা। এই যে অ্যাস্টারিকটা একটু মোটা না, অ্যাস্টারিক, এফবি পেপসি, এ পেপসি, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ফন্টের নাম। এই হচ্ছে বোল্ডার, ফন্টের নামই হচ্ছে বোল্ডার, ঠিক আছে। আমরা ওই ফন্টটা একটু দিয়ে দেখি এবার। কোথায় থেকে? ডিজাইন, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, আমরা ফন্ট দিব কি বোল্ডার নামে, তাই তো। এই ফন্টটা দিলাম, ওকে ক্লিক করলাম। এবার আরো মোটা হয়েছে কিন্তু ছোট হয়েছে। যাই হোক, আমরা এটুকু বুঝতে পারছি কিনা। সোজা যদি করতে চাই, এই সাইজের এখানটা অটো আছে। এই যে ডায়াগোনাল মানে হচ্ছে কর্নার, হরিজন্টাল মানে হচ্ছে সোজা। এই যে এবার সোজা আছে। লেআউট ডায়াগোনাল হিসেবে বেশি দেয় এটা। এরপরে কালার এখানে চেঞ্জ করা যাবে। কালারটা যদি আমরা রেড কালার দেই তাহলে রেড কালারের হয়ে যাবে। আমরা কালারটা যে কালার দিব, ওয়াশ আউট সাধারণত এই কালারই হয়, তাই না? এই কালারটাই হয়। তো আমরা ওয়াটারমার্ক চিনছি সবাই। ওয়াটারমার্কটা কোন গ্রুপে থাকে, কোন ট্যাবে থাকে? ডিজাইন ট্যাবে। এটা আমাদের প্রশ্নে আসতে পারে। এরপর পেজ কালার। পেজ কালার মানে কি? আমাদের লেখালেখির পিছনে যে ব্যাকগ্রাউন্ড, যে পেজটা থাকবে, পেজটার কালার সরাসরি পেজের যে কালার দিব ওই কালার হয়ে যাবে। অনেক সময় ভিন্ন কালারের পেজ থাকে না, এইরকম। কোনটা যেন একটা কালার পেজ দেখেছি, এই পেজটাও আছে, এরকম একটা পেজ আছে, এরকম একটা পেজ আছে। তারপরে বিশেষ করে আমরা একটু পেজ কালার থেকে, ওই যেমন ফিল কালার, ফন্ট কালার যেভাবে চেঞ্জ করতে পারি, পেজ কালার থেকেও এরকম বিভিন্ন কালার সেট করতে পারি। এই কালারটা আমি অ্যাভেলেবেল দেখেছি। আপনারা দেখেছেন হলুদ পেজ? তো পেজ কালারটা বুঝতে পারছি কি, যে কালারটা দিব সেইটা হবে পেজ কালার। আর যদি কোনো কালার সিলেক্ট না থাকে তাহলে ন্যাচারালি থাকবে হোয়াইট। ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে আছে পেজ বর্ডার। তো পেজ বর্ডার কি হতে পারে? পেজের চারপাশে যে বর্ডারটা, আমাদের পেজ বর্ডার সহ পেজ পাওয়া যায়, এটা দেখছি আমরা, অনেকে দেখেছেন। আমরা ক্লিক করলাম বর্ডারে, বর্ডারে ক্লিক করার পর বর্ডারের মেনুটা চলে আসলো। নর্মাল বর্ডার, এটা আমরা নর্মাল বর্ডারটা দেই, দেখি কেমন দেখায়। আচ্ছা, হয় না পেজ বর্ডারটা। পেজ বর্ডারটা কোথায়, বক্স আকারে হবে না শ্যাডো আকারে, এটা দেখাচ্ছে, নাকি 3D আকারে, নাকি কাস্টম। আমরা বক্স আকারে আপাতত দেই, বক্স দিলাম, ওকে ক্লিক করলাম, আমাদের একটা বর্ডার হলো। তো আমরা এবার একটু ডিজাইন বর্ডারে যাব। আবার একইভাবে পেজ বর্ডারে গেলাম, এই বর্ডারের পরে ডট ডট যেটা, এটা যেতে পারি। তাহলে কি ডট ডট করে হবে, এই যে দেখা যাচ্ছে ডট ডট হচ্ছে। এরপরে যদি যাই যে না, আমরা ডট ডটটা না, আমরা এটাই যাব, কিন্তু কালার হিসাবে ভিন্ন কালার দিচ্ছি, রেড কালার। তাহলে কি রেড কালার হবে, রেড কালার হলো। আমরা একটু আবার দেখি, এখানে দেখতে থাকি, সমস্যা তো নাই। আমরা এখানে এই পয়েন্ট একটু বাড়াই দেই, 3 পিটি দিয়ে দেই, আমাদের এটা মোটা হয়ে গেল। আবার একইভাবে যাচ্ছি, 3 পিটি দিলাম, এটা দিলাম, বা অন্যান্য কমিয়ে বাড়িয়ে যা মন চায় একটা দিলাম। এরপরে আর্ট হিসাবে একটা জিনিস আছে, আর্ট। আর্টে আমি গেলাম, আর্ট হিসাবে একটা ডিজাইন আমি চুজ করে দিলাম, যেমন ধরেন এইটাই দেই, এই ডিজাইনটা হয়ে গেছে।
এরকম পেজ বর্ডার সহ পেজ দেখেননি আপনারা? এগুলো সাধারণত ভিন্ন কালারের পেজগুলোতে হয়, সাদা কালারের পেজে হয় না। বিদায় অনুষ্ঠানে আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের পেজ বর্ডার দিতে পারি। তো পেজ বর্ডারের এখানে যে আর্টগুলো আছে এগুলো পারবো, বুঝতে পারছি সবাই? যদি আমাদের প্রয়োজন হয় এটা দেওয়ার, আর প্রয়োজন না হলে তো দেওয়ার দরকারই নাই। এই যেমন স্টার স্টার থাকে অনেক সময়, এরকম থাকে না পেজ। এটার যদি সাইজটা বাড়াতে চাই তাহলে এভাবে করে বাড়িয়ে কত উইডথটা বাড়াই দিলাম। অনেক বেশি বাড়াই দিলে ভালো দেখাবে না, আমি 20 পর্যন্ত দেই, এভাবে দেখাচ্ছে। এবার কি পেজ বর্ডারটা কি ভালো দেখাচ্ছে? এটা কিন্তু প্রত্যেকটা পেজে থাকবে যে বর্ডারটা দিব এখানে। পেজ কালার যদি আমরা অন্য কোনো ভিন্ন কালার দেই, প্রত্যেকটা পেজে এই ভিন্ন কালারের পেজ থাকবে। তো আমাদের যদি কখনো প্রয়োজন হয় পেজ বর্ডার দেওয়ার, দিতে পারবো। এরপরে এর পাশে শেডিং নামের একটা অপশন আছে, এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে পেজ বর্ডার। এই বর্ডারটা হচ্ছে নর্মাল বর্ডার, কিন্তু এইটা হচ্ছে পেজ বর্ডার। এরপরে এটা হচ্ছে শেডিং। আমরা এগুলো ব্যবহার করতে পারি। আমরা নর্মালি এই সব জায়গা থেকে শেড, এই যে এটা হচ্ছে শেডিং না, হোম মেনুর আন্ডারে এই শেডিংটা কিভাবে ব্যবহার করি, এটুকু সিলেক্ট করে যে শেড দিব ওই শেড হয়ে যাবে, তাই না? এরপরে যদি এইটুকু সিলেক্ট করি, এখান থেকে এই বর্ডার থেকে আমরা যদি অল বর্ডার দেই তাহলে এটুকু হয়ে যায়। এরপরে যদি এইটা সিলেক্ট করি, আমরা এই অল বর্ডারের এই বর্ডার অ্যান্ড শেডিংটা ওপেন করি, তাহলে কিন্তু এই মেনুটা চালু হয়। কোনটা বুঝতে পারছেন এবার? এইটা আর হচ্ছে ডিজাইন মেনুতে গিয়ে এই পেজ বর্ডারের এইটা একই জিনিস, ওইটা চালু হয় বর্ডারে গিয়ে অথবা শেডিং এ গিয়ে, আর এটা চালু হয় পেজ বর্ডারে। এইটুকুই পার্থক্য, কিন্তু চালু হয় একই জিনিস। আমরা বুঝতে পারছি সবাই? আচ্ছা, ডিজাইন মেনু তাহলে ক্লিয়ার আমাদের সবার। আমরা এবার একটু শেপ অ্যাড করি, কারণ আমরা শেপ নিয়ে কালকে ক্লিয়ার করতে পারিনি মনে হয়, নাকি? বা যেটুকু করেছি আরো বাকি আছে। আমরা একটা শেপ নিলাম, নর্মালি একটা শেপ ইনসার্ট হলো, শেপ ফরম্যাটটা আসলো। এখান থেকে আমরা প্রত্যেকটা মেনু আপাতত এখন পর্যন্ত চিনি সবাই, তাই না? শেপ ফিল দিতে পারি, শেপ আউটলাইন দিতে পারি, শেপ ইফেক্ট চেঞ্জ করতে পারি। এইখানে অ্যালাইন টেক্সট নামের একটা অপশন আছে। অ্যালাইন টেক্সট বলতে এটা যে শেপেই হোক এই শেপের ভিতরে লেখা যাবে। তো এই শেপের ভিতর কি লেখা যাবে? আমরা যা মন চায় তাই লিখতে পারি। আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম লিখলাম। প্রতিষ্ঠানের নামটা কিভাবে আছে? একেবারে সেন্টার অ্যান্ড মিডল, সেন্টার অ্যান্ড মিডলে আছে না? আমরা সেন্টার অ্যান্ড মিডলের ব্যাপার নিয়ে একটু ক্লিয়ার হব এবার, ঠিক আছে? সেন্টার অ্যান্ড মিডল নিয়ে কিভাবে ক্লিয়ার হব একটু দেখি। আমার এই শেপটা রাখলাম, এই শেপটার কয়টা জায়গায় আমি আমার লেখাটাকে নিতে পারি এইটা একটু দেখব, এবং কয়টা জায়গায় নিব সেটা নির্ধারণ করে কিন্তু এই জায়গাটুকুতে, তাই না? এই জায়গাটুকুকে আমরা কি করতে পারি? শুধুমাত্র আপাতত করতে পারি লেফট, না হয় রাইট, না হয় সেন্টার, এই তিনটা করতে পারি। কিন্তু এর বাইরেও আরো কিছু করা যায়। আমরা প্রত্যেকটা নিয়ে একটু আলোচনা করে একটু দেখি কোন কোন জায়গায় আমরা এই লেখাটাকে দেখাতে পারি, এবং নাম সহ, ঠিক আছে? আচ্ছা, একটু ছোট করে নেই। আচ্ছা, এই আমাদের শেপটা, ঠিক আছে? এই শেপের এই, আচ্ছা, এই যে জায়গাটা, এই জায়গাটাতে বলা হয় কি টপ লেফট কর্নার, তাই তো? টপ লেফট না? আর সেই অনুযায়ী এটা আসবে কি টপ রাইট, আর এটা হচ্ছে সেন্টার, সেন্টার। এইটা হচ্ছে মিডল, এটা হচ্ছে বটম, এইটা হচ্ছে টপ, এটা বটম, এটা হচ্ছে মিডল। ক্লিয়ার এটুকু? তেমনি এক্ষেত্রেও টপ, মিডল, বটম, এটুকু তো বুঝি। আর যদি এদিক থেকে আসি,
এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে সেন্টার। এটা কি বুঝছি? একই লেখা যখন এই জায়গা থাকবে তখন এটা বটম, এই লেখাটা যদি এখানে থাকে তাহলে টপ, যদি এই পাশে থাকে তাহলে টপ লেফট, এই পাশে থাকলে টপ রাইট, এই পাশে যদি থাকে তাহলে কি হবে? বটম রাইট। এইখানে থাকলে মিডল রাইট, এই পাশে থাকলে মিডল লেফট, এইখানে থাকলে সেন্টার টপ, এই পাশে থাকলে বটম সেন্টার, আর এইখানে থাকলে সেন্টার অ্যান্ড মিডল। তো এই মুহূর্তে আমাদের এই লেখাটা কিভাবে আছে? সেন্টার অ্যান্ড মিডল। আমরা কয়টা জায়গা পেলাম টোটাল? এই একটা, এই একটা, এই একটা, তিনটা, আবার এই একটা, এই একটা, এই একটা, এবং এই একটা, এই একটা, একটা। অ্যালাইনমেন্ট করার জন্য আমরা 9টা জায়গা পাই। এই 9টা জায়গা, এই 3টা থেকে আপাতত 3টা করতে পারি আমরা, কিন্তু যদি আরো 3টা বাটন উপরে থাকতো তাহলে টোটাল 9টা করতে পারতাম 6টা বাটন দিয়ে। এটা কিভাবে করব এটা আমরা এক্সেলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো আপাতত আমরা শিখে দিলাম যে টপ কোনটা, বটম কোনটা, লেফট কোনটা, রাইট কোনটা, সেন্টার কোনটা, মিডল কোনটা। যেটা যে পাশে থাকবে সেই অনুযায়ী সেটার একটা নাম থাকবে। ক্লিয়ার তো? আচ্ছা, তো এবার আমরা এই জায়গাটায় অ্যালাইন টেক্সট অপশনটা পাই। অ্যালাইন টপ ক্লিক করে দিলাম, শেপের এখানে অ্যালাইন টেক্সট টপ, এবং হোম মেনুর আন্ডার থেকে করলাম লেফট। কয় জায়গা আসলো? এই কর্নারে আসলো, টপ লেফট, তাই না? যদি এটা ক্লিক করি টপ রাইট, এটা কি? সেন্টার। শেপ অ্যালাইন টেক্সট থেকে আমরা করে দিলাম বটম, তাহলে কি হলো? বটম লেফট, বটম রাইট, বটম সেন্টার। আমরা কি প্রত্যেকটা ব্যবহার করতে পারলাম তাহলে? এবং মিডল করলে সেই অনুযায়ী মিডল, এই পাশে হচ্ছে মিডল লেফট, মিডল রাইট, মিডল সেন্টার। আমরা কি বুঝতে পারছি এই 9টার ব্যবহার? তো এই অ্যালাইন টেক্সট থেকে আমরা এখানে পাবো টপ, বটম, মিডল, আর হোমের এখান থেকে পাবো লেফট, রাইট, সেন্টার। এক্সেলের ক্ষেত্রে ওই 3টা ওই 3টার উপরে পাবেন। টোটাল 6টা পেলে 9টা জায়গায় আমরা বসাতে পারি নাকি? টেক্সট ডিরেকশন দেখেন, এখানে ডিরেকশনটা প্রিভিউ হিসেবে দেয়া আছে, রোটেট অল 90 ডিগ্রি, রোটেট অল 270 ডিগ্রি। আমরা এটা ক্লিক করলে এভাবে হবে, এভাবে ক্লিক করলে এভাবে হবে। যদি কোনো কিছু না করি তাহলে হরিজেন্টাল হিসাবে আসবে। আচ্ছা, ক্রিয়েট লিঙ্ক, এটা আপনাদের দেখানো হয় না, এটা লিঙ্কের একটা অংশ। আমরা এটাকে লিঙ্ক হিসেবে ক্রিয়েট করতে পারবো। তো আপাতত এটা থাকুক। আচ্ছা, এরপরে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এটা কি জিনিস? নতুন একটা জিনিস না? আমরা অল্টারনেটিভ টেক্সট কি বলতে কি বোঝায় এটা একটু আগে বোঝার চেষ্টা করি। আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন যে ওয়েবসাইটে আপনি আপনার মতো করে অনেক পিকচার, অনেক ডিজাইন, অনেক ভিডিও অ্যাড করেছেন। তো কি করলাম? শেপ অ্যাড করলাম। শেপের আমরা পজিশন এবং র্যাপ টেক্সট দুটোই দেখে নিলাম। আমরা এই অ্যারেঞ্জের এটা সেন্ড বিহাইন্ড, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, আমরা এটা দেখেছিলাম, পারি এটা। এরপর আছে সিলেকশন প্যান। সিলেকশন প্যানটা কি কাজ করে মনে আছে? আমাদের যে শেপগুলো থাকে সবগুলো শেপকে সিলেকশন প্যান দিয়ে সবগুলো শেপ এখানে সিরিয়াল অনুযায়ী দেখা যায়। তো এবার আমরা অন্য একটা বিষয়ে যাব, সবার শেষেই যাই। এই জায়গাটায় আমরা কয়েকটা শেপ অ্যাড করি। এই একটা করলাম, এই একটা করলাম, এই একটা করলাম, 3টা শেপ অ্যাড করলাম।
আমরা চাচ্ছি তিনটা বক্স এখানে সমানভাবে অ্যাড করব। ধরে নিলাম এটা যেটুকু গ্যাপ দিয়ে বসাইছি, ঠিক আছে, এটা ওইভাবে এইটুকু গ্যাপ দিয়ে বসালাম, ওকে, এবং সেই অনুযায়ী এটা মিডল করলাম, ধরি এই মিডল হয়েছে। এই মুহূর্তে আমার কি হিসাব একুরেট আছে? একুরেট নাই, কারণ আমরা একুরেট আছে কিনা চেক করার জন্য একটা লাইন শেপ নাই, এই বরাবর ধরি, এদিকে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে এবার কতটুকু আঁকা বাঁকা দেখা যাচ্ছে না? এরপরে যদি আরো একটা জিনিস চেক করার জন্য করি আর কি, এটা শেপ নিলাম, এখান থেকে এইটুকুর যে গ্যাপ, এই শেপ দিয়ে বোঝা গেল, এই শেপটা দেখি যাই এখানে কি সমান আছে? গ্যাপ সমান নাই। এরপরে আরো একটু বিষয় দেখি, এটা ম্যানুয়ালি আমরা চেক করার জন্য দেখতেছি, ঠিক আছে, এটা কিন্তু মূল কাজ না। এইখানে যেটুকু গ্যাপ বুঝলাম, হয়তো দেখা যায় যে এইখানে একটু ছোট বড় হতে পারে, তাই না? তো ওভারঅল সব মিলিয়ে এটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়নি সব দিকে, আমরা সমানভাবে এগুলো ডিস্ট্রিবিউট করার প্রয়োজন হতে পারে। এটাকে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, তিনটা শেপ আমার এই মুহূর্তে সিলেক্ট আছে। আমরা এবার শেপ ফরম্যাট থেকে আমরা এই সিলেকশন প্যান, সেন্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এগুলো দেখেছি, সবই দেখেছি, কিন্তু এই জায়গাটুকু আমরা দেখেছি, আমরা সাইজটাও দেখেছিলাম মনে আছে, আমরা এদিকের সবই দেখেছি, কিন্তু এই জায়গাটুকু আমরা দেখি নাই। এই জায়গাটুকুর নাম কি? প্রথম পার্টের নাম অ্যালাইনমেন্ট। আমরা যেমন আমরা অ্যালাইনমেন্ট করি না লেফট রাইট, তেমনি শেপের অ্যালাইনমেন্টের জন্য এইটা করতে পারি। লেফট যদি করি সব কটা লেফটে চলে আসবে সমানভাবে লেফট। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, আবার একটু শেপ ক্লিক করলাম, সবকটা সিলেক্ট করেই করি। আমরা এবার একটু রাইট করব, এখানে রাইট আছে, এই যে রাইট, তখন রাইটে চলে আসবে। আবার যদি আমরা যাই এই জায়গাটায় সেন্টার করলে সেন্টারে চলে আসবে, একেবারে সেন্টারে, আমাদের এই পেজের সেন্টারে চলে আসছে কিন্তু এবার। তো এই অ্যালাইন থেকে আমরা এই যেভাবে টপ রাইট সেন্টার করতে পারি, তেমনি অ্যালাইন টপ করতে পারি। অ্যালাইন টপ যদি করি তাহলে টপ সমান হবে, তিনটা টপ সমান হয়ে যাবে, ঠিক আছে, এই মুহূর্তে টপ সমান হয়ে গেছে। এরপরে অ্যালাইন মিডল করলে সেক্ষেত্রেও সমান থাকবে। যেমন আমাদের এই মুহূর্তে শেপগুলো অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা এবার একটা লাইন শেপ নিব। লাইন শেপ নিয়ে এখান থেকে ধরে শিফট চেপে ধরে নিয়ে এ পর্যন্ত নিয়ে আসলাম, আবার কি দেখাচ্ছে যে সমান সমান দেখাচ্ছে কিনা। তো আমরা তিনটাই সিলেক্ট করলাম, আবার একইভাবে অ্যালাইন থেকে যদি একটু সরিয়ে নেই তারপরে দেখি, আচ্ছা একটু স্লো করতেছে, এই যে কোনো একটা একটু সরিয়ে নিলাম, এটা একটু সরিয়ে নিলাম, এবার তিনটাই সিলেক্ট করি, সিলেক্ট করে এবার অ্যালাইন থেকে করে দেব মিডল। মিডল করলে এই মিডলটার বরাবর এটাও নিচে যাবে, এটা উপরে যাবে, আমরা একটু মিডল করলাম, এবার মিডল ক্লিক করলাম, আমাদের কি যেটা বলছি সেটা হয়েছে। আর এরপরে আমি যেভাবে ছিল সেভাবেই রাখলাম। এবার যদি বটম করি তাহলে বটমটার লেভেলে সবকটা চলে আসবে, একটু দেখি চেক করে। অ্যালাইন বটম ক্লিক করলাম, বটমটার লেভেলে চলে আসবে সবকটা। স্লো করতেছে আমার ল্যাপটপটা, চলে আসছে। তো এই যে অ্যালাইনমেন্টটা, এটা আমাদের করার প্রয়োজন হতে পারে। তো অ্যালাইন করলাম আমরা, টপ লেফট রাইট বটম সবকটা অ্যালাইন করলাম, ঠিক আছে, কিন্তু সমানভাবে ভাগ করে ডিস্ট্রিবিউট করে দিলাম না। এবার একটু সমানভাবে ডিস্ট্রিবিউট করব। ওই একই জায়গায় অ্যালাইনের মধ্যে আমরা দেখতে পাই টপ লেফট রাইট, এটা দেখলাম, বটম টপ মিডল এটাও দেখলাম। এরপরে যে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউট হরিজেন্টাল আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল। যখন ভার্টিক্যালি কোনো কিছু থাকবে তখন সেটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট হবে, হরিজেন্টালি কিছু থাকলে তখন হরিজেন্টাল ডিস্ট্রিবিউট হবে।
তো এই মুহূর্তে আমরা যদি ডিস্ট্রিবিউট করি হরিজেন্টাল ডিস্ট্রিবিউটটা কোনভাবে বোঝা যাচ্ছে এটা দেখেন তো। চিত্র দেখে একটা, এরপর আরেকটা, এরপর আরেকটা সমানভাবে বসবে। আর এদিকে হচ্ছে একটা উপরে, একটা নিচে, একটা বটমে। এদিকে উপর থেকে নিচের দিকে যাবে ভার্টিক্যালি, ডান থেকে বাইরের দিকে যাবে হরিজেন্টালি। তার মানে আমরা এখন ডান থেকে বাইরের দিকে ঠিক আছে কিনা এটা চেক করব। তাহলে কি ডিস্ট্রিবিউট হরিজেন্টালি ক্লিক করব। হরিজেন্টালি ক্লিক করলাম, এটা সরে হরিজেন্টালি বসে গেল। বসে গিয়ে এখন সমানভাবে গ্যাপ হয়ে গেল। এবার যদি আমরা ম্যানুয়ালি একটু চেক করি, যদি চেক করি তাহলে একটু বুঝতে পারবো যে আমাদের ঠিক আছে কিনা। যেমন এই শেপ থেকে এই শেপের দূরত্ব এইটুকু, তাই না? এই শেপটাকে যদি এখানে আনি দেখবো সমান দূরত্ব হয়ে গেছে, ডিস্ট্রিবিউট সমানভাবে হয়ে গেছে। তো এই যে হরিজেন্টাল, ভার্টিক্যাল এবং অ্যালাইনমেন্টের বাকি কাজ এগুলো আমাদের করতে হবে। আমরা গ্রুপ সম্পর্কে দেখেছিলাম না গতকালকে? আমরা একটা শেপ অ্যাড করি। হ্যাঁ, যেমন ধরেন বাংলাদেশের পতাকায় আমরা আঁকি, শেপ ফিল কি দিব? সবুজ, আউটলাইন থাকবে না। আবার একটা ওভাল শেপ মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানের এটা হবে কি রেড কালারের। তো এই যেটা হলো সবুজটা ওখানে ওভাবেই দেখাবে, প্রজেক্টরে ওভাবেই দেখাবে। তো এইটা আউটলাইনটা বাদ দিয়ে দিলাম। এইটা এবং এইটা দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে যদি আমরা গ্রুপ ক্লিক করে দেই তাহলে কি একটা গ্রুপ হয়ে গেল, একটা হয়ে গেল। এবার মানে দেখতে একটা মনে হচ্ছে। তো আমাদের এরকম প্রয়োজন হতে পারে। আমরা পাওয়ার পয়েন্টে গেলে আমরা এটাকে আরো স্ট্যান্ডার্ড ভাবে খুব সুন্দরভাবে করতে পারবো। তো ইনসার্ট, আমরা একটু শেপে যাই। এবার আবার শেপে গেলাম, শেপের অনেক কাজ আছে, ঠিক আছে? এই শেপটা আসলাম। এবার একটা জিনিস দেখি, আমরা শেপের তো সবই দেখলাম, এইটুকু দেখলাম, এগুলো দেখলাম, ওয়ার্ডার দেখলাম, অ্যালাইনগুলো দেখলাম, টেক্সট ডিরেকশন দেখলাম, অল্টারনেটিভ টেক্সট পজিশন, র্যাপ টেক্সিং সবই দেখা হয়ে গেল, তাই না? এই যে জিনিস দুইটা দেখলাম, দেখেছি। তো এটা বলবেন না স্যার এই দুইটা বাকি রয়ে গেছে আমরা দেখিনি? চিহ্ন যদি কোনো একটা জায়গায় থাকে সেই চিহ্নটা কাজের জন্যই দিছে, শুধু শুধু কোনো কাজ ছাড়া চিহ্নটা দেয়নি। তা আমাদের এটুকু বাকি আছে না? প্রথমটার নাম কি? এডিট শেপ। তার মানে নাম, কাজটা কি বুঝতে পারছেন? শেপটাকে এডিট করা। আমরা এডিট শেপে ক্লিক করলে চেঞ্জ শেপের একটা অপশন আছে, সরাসরি আমরা শেপটাকে চেঞ্জ করে ফেলতে পারবো চেঞ্জ শেপের অপশন থেকে। ঠিক আছে, আমরা তো চেঞ্জ শেপে যাব না, আমরা অন্য কিছু করব। এবার আমরা চেঞ্জ শেপে যদি যেতে পারি, অন্য কিছু করলেও করতে পারি। আমরা চেঞ্জ শেপে না গিয়ে যাব এডিট পয়েন্ট। এডিট পয়েন্টে যাওয়ার পরে চার কর্নারে চারটা পয়েন্ট দেখা যাচ্ছে কালো রঙের। এই পয়েন্টগুলো ধরে আমরা যেখানে নিয়ে যাব আমার শেপটা তেমন হয়ে যাবে। যেমন ধরেন এইটাকে, কালো পয়েন্টটাকে ধরে এইটুকে নিয়ে আসলাম, এই কালো পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসলাম, আমার শেপটা এমন হয়ে গেল। ধরেন মাঝখানে কোনো একটা নতুন পয়েন্ট দরকার, এখানে ক্লিক করলেন, প্লাস হয়ে গেল, অথবা এখানে ক্লিক করে এদিকে নিয়ে গেলেন এবং এখান থেকে আপনি এমন করলেন, এটা এমন করলেন, যেমন খুশি আর কি। এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? এই একটা শেপ হলো। এই শেপ কি আমাদের এই শেপের তালিকায় আছে? কোথাও আছে? এই শেপটা এখানে নাই, কিন্তু আমরা এডিট করে এরকম একটা শেপ তৈরি করে ফেললাম। এটা করব কিভাবে? এডিট পয়েন্ট থেকে যদি চাই যে না আমি শেপটা এরকম করতে চাই, এটাও এরকম করতে চাই, আমার শেপটা এরকম হয়ে যাবে। এডিট পয়েন্টের কাজ কি? আমাদের যে পয়েন্টগুলো থাকে পয়েন্টগুলোকে এডিট করা। এই যে কয়েকটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টগুলোকে এডিট করা। আচ্ছা, ইনসার্ট শেপ, ওভাল শেপ নিলাম।
ওভাল শেপেরও এডিট পয়েন্ট আছে, ওভাল শেপেরও 4টা এডিট পয়েন্ট দেখা যায়। কোন একটা পয়েন্ট সিলেক্ট করে এটার পাশে হ্যান্ডেলের মতো আছে, আমরা হ্যান্ডেলটাকে ধরে এরকম বাঁকা করে দিতে পারবো, অথবা এটা ধরে নিচে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, তো এডিট শেপ থেকে আমরা অনেক কিছু করতে পারি। আমাদের অতটা প্রয়োজন হবে না, যতটুকু প্রয়োজন হবে আমরা সেভাবে ততটুকু করতে পারবো। যেমন এদিকে নিলাম, এরকম হয়ে গেল শেপটা, এরকম করলাম, এরকম শেপটা হয়ে গেল। এরকম শেপ কিন্তু বাস্তবে ওই শেপের ভিতরে নাই। তো আমরা যে কোনো টাইপের চেঞ্জ করতে পারবো এডিট শেপ থেকে, বুঝছি? এটা শেপের খুঁটিনাটি সবই আমরা দেখব। এরপরে যেটা আছে টেক্সট বক্স, এটা সরাসরি আরেকটা শেপ, আলাদা একটা শেপ। এটা হচ্ছে টেক্সট বক্স নামেরই শেপ। এখানে বিভিন্ন কিছু লেখালেখির জন্য বেশি ব্যবহার করা হয় সব থেকে। টেক্সট বক্সটা সাধারণত হোয়াইট কালার হয়ে থাকে, আর আমরা সাধারণত হোয়াইট কালারের উপরেই লিখি, যে কারণে আমরা সরাসরি টেক্সট বক্সটাকে নিতে পারি। এই যে কর্নারের টেক্সট বক্সটা, এইটাই ওই শেপের এডিটের ওই জায়গাটায় থাকে, শেপ ফরম্যাটের এই জায়গাটা, ওইটাই টেক্সট বক্স। তো এবার তাহলে আমরা বলতে পারি আমাদের সব এখান থেকে হয়ে গেছে, তাই না? আচ্ছা, শেপ আমাদের যদি শেষ হয়, আমরা টেবিলটা গতকালকে দেখেছিলাম, এবার একটু টেবিলটা দেখি। তাহলে টেবিল ইনসার্ট করলাম, টেবিল ইনসার্ট করার পরে আমাদের টেবিল লেআউটের ভিতরে নিয়ে আসছে অলরেডি, তাই না? আমাদের টেবিল ডিজাইনের ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইন থাকে। আমরা হেডার রো, ফার্স্ট কলাম, টোটাল রো, লাস্ট কলাম, ব্যান্ডেড রো, এরকম একটা অপশন পাই। আমাদের একটা টেবিল তৈরি করা দরকার, ঠিক আছে? নাম, এনআইডি, ডিস্ট্রিক্ট, এরপরে কি দিব? ডিভিশন। আমরা একটা টেবিল তৈরি করে ফেললাম, তাই না? তৈরি করলাম কিনা? হেডার রোটাকে যদি অফ করে দেই, আচ্ছা টেবিলটার, আচ্ছা হেডার রো এখানে তেমন একটা কাজ করে না। ফার্স্ট কলাম, লাস্ট কলাম, আচ্ছা এটা এখানে কাজ করতেছে না এই মুহূর্তে। এটা যখন ডিজাইন করব তখন ডিজাইনের হিসাবে কাজ করবে। এই টেবিলটা আমরা তৈরি করলাম, নর্মালি আমরা লিখে নিলাম। এই টেবিলের এখানে টেবিল স্টাইল নামের একটা অপশন আছে না? এই স্টাইল থেকে আমরা যে কোনো স্টাইল নিতে পারবো। যেমন ধরি এইটা ক্লিক করলাম, এটার মতো করে স্টাইল হয়ে গেল। এটা ক্লিক করলাম, এটার মতো হলো। এটা ক্লিক করলে এটার মতো। তো এইখানে যে স্টাইলগুলো দেখতেছি, যে একটা স্টাইল আমার ভালো লাগে না, তাই না? এই অ্যারো সাইনে ক্লিক করলে আরো অনেক স্টাইল দেখতে পাবো। যে স্টাইলটা দেখবো সেই স্টাইলটা নিতে পারবো, যে স্টাইলটা দেখতে পাবো সেইটাই নিতে পারবো। তো এখান থেকে একটা স্টাইল নিলাম, আমি কালোটাই নিলাম, ঠিক আছে? এবার এই টেবিলটার হেডার রো ক্লিক করে দিলাম, হেডার রো কিন্তু আর নাই। টেবিলটার হেডার রো কি আছে এখন? আবার এটা টিক দিয়ে দিলাম, হেডার রো বোঝা যাচ্ছে যে এইটাই হচ্ছে আমাদের টেবিলের হেডার। এটা হচ্ছে হেডার রো এর বোঝার জন্য। এরপরে ফার্স্ট কলাম, ফার্স্ট কলামের এখানটা পরিবর্তন হয়, দেখা যাচ্ছে একটু পরিবর্তন হয়। ফার্স্ট কলামে কোনো পরিবর্তন হবে বা হবে না। টোটাল রো, টোটাল রো বলতে সবার শেষে টেবিলটা তৈরি করা হয়, সবার শেষের রোটাকে ধরা হয় টোটাল রো হিসেবে। সবার শেষে একটা টোটাল থাকে হিসাব নিকাশ করতে গেলে। তো টোটাল রোয়ে টিক দিলে সবার শেষের লাইনটার আগে একটা ডাবল লাইন আছে, শেষের রোয়ে ডাবল
বর্ডার থাকে। এটা ক্লিক করলে এটা হয়, ফার্স্ট কলাম ক্লিক করলে এটা হয়, দেখলেন লাস্ট কলামটা ক্লিক করলে এবার লাস্ট কলামের পরিবর্তন হবে। যদি ব্যান্ডেড রোটাকে অফ করে দেই তাহলে কোনো ব্যান্ড থাকবে না। ব্যান্ড বলতে একটা কালার থাকবে না, একটা কালার আবার একটা কালার থাকবে না, এটাকে বলা হয় ব্যান্ডেড রো। তো ব্যান্ডেড রো আর থাকলো না, আবার টিক দিলে ব্যান্ডেড রো থাকবে। যদি ব্যান্ডেড কলাম টিক দিয়ে দেয় তাহলে একটার পরে একটা কালার হবে, এটা হচ্ছে ব্যান্ডেড কলাম। এইগুলোর কাজ এইটুকুই। তো এই স্টাইল থেকে আমরা যে কোনো স্টাইল নিতে পারি, অন্য কোনো স্টাইল নিতে পারি। শেডিং থেকে আমরা যে কোনোটা শেডিং চেঞ্জ করতে পারি। যেমন এই নেম এনআইডি ডিস্ট্রিক্ট, এটার শেডিং আমার পছন্দ হয় না, আমার অন্য কোনো শেডিং দিব। এই শেডিং ক্লিক করে আমি অন্য আরেকটা শেডিং দিয়ে দিলাম। বর্ডার স্টাইল, এই যে বর্ডার স্টাইলগুলো, এটা এখানে যে বর্ডারটা আছে, আমার টেবিলের বর্ডার হয়তো এই বর্ডারটা থাকতে পারতো, টেবিলে হয়তো এই বর্ডারটাও থাকতে পারতো, যেটাই থাকুক এই বর্ডারটা আমার পছন্দ হয়নি। আমি সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করে বর্ডার স্টাইল থেকে এই বর্ডারটা দিয়ে দিলাম এবং বর্ডার থেকে অল বর্ডার দিয়ে দিলাম, ওই বর্ডারটাই হয়ে গেল। ঠিক আছে। এরপরে বর্ডার স্টাইল থেকে আরো অনেক স্টাইল আছে, অনেক কালার আছে। হ্যাঁ, আমাদের ডিফল্ট ভাবে এই যে বর্ডারগুলো থাকে এগুলোই নর্মালি থাকে। আচ্ছা, তো আমরা টেবিল ডিজাইনের মধ্যে যা আছে সব টেবিল ডিজাইন সম্পর্কিতই, এর বাইরে কিছু না। এইখানে আমরা একটু বর্ডার নিয়ে একটু কাজ করি, দেখি। বর্ডার স্টাইল আমরা যে কোনো স্টাইল দিতে পারি। এইখান থেকে বর্ডার কোন টাইপের বর্ডার দিব সেটা সিলেক্ট করতে পারি। এইখান থেকে হচ্ছে 1.2x1 পিটি, মানে হচ্ছে 1.5 পিটি। এই পিটি মানে কি? বর্ডারের পয়েন্ট, বর্ডারটা কতটুকু মোটা হবে নাকি চিকন হবে সেটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। পেন কালার, বর্ডারের কালার কি সেটা। তো এখান থেকে আমরা এই সেটিংসগুলো করে এই বর্ডার অপশনে ক্লিক করে যা দিব সেটা হবে। বুঝতে পারছেন? নর্মালি কিন্তু হবে না। নর্মালি আমি ডিফল্ট ভাবে থাকে এই বর্ডারটাই। এখান থেকে আমরা যদি এই মুহূর্তে সব বর্ডারগুলো বাদ দেই, ধরেন আমরা এই মুহূর্তে কোনো বর্ডার নাই, বর্ডার সারা কোনটা আছে সেটা সিলেক্ট করে দিই। এটাই ধরেন বর্ডার সারাই আছে, তাই না? এটা বর্ডার কিন্তু নাই, এটা হচ্ছে একটা চিহ্ন, এটাকে বলা হয় হচ্ছে গ্রিড লাইন, বোঝার জন্য যে এটা একটা কলাম। তো এই বর্ডারটা, এই যে টেবিলটা সিলেক্ট করলাম, টেবিলের কর্নারে একটা প্লাস আছে, এই পাশে একটা অ্যারো সাইন আছে। এই প্লাসটা ক্লিক করলে অল টেবিল সিলেক্ট হয়, এই অ্যারো সাইন ক্লিক করলে টেবিলটাকে বড় ছোট করা যায়। তো আমরা অল সিলেক্ট করলাম, সিলেক্ট থাকুক। টেবিল ডিজাইন থেকে আমাদের যেভাবে আছে সেভাবেই থাকুক, পেন কালার যেটা আছে সেটাই থাকুক। পেন কালার চাইলে অন্য কিছু দিতে পারি, অটোমেটিক আছে অটোমেটিক থাকুক। এবার বর্ডারে যাই, বর্ডারে গিয়ে বটম বর্ডার দিলাম, তার মানে দেখেন বটমে বর্ডার হয়ে গেছে। ঠিক আছে, আবার যাই, বর্ডারে গিয়ে টপ বর্ডার দিলাম, টপে বর্ডার হয়ে গেছে। আগের বার বটমে হয়েছে, এবার টপে হয়েছে, সব মিলিয়ে দুইটা হয়ে গেছে। যদি আমরা বর্ডার না চাই, নো বর্ডার ক্লিক করে দিলাম, কোনো জায়গায় বর্ডার নাই। আবার সিলেক্ট করলাম, টেবিলে গেলাম, লেফট বর্ডার ক্লিক করলাম, লেফটে হয়ে গেছে বর্ডার। আবার আবার বাদ দিয়েও দেখি, একবার করেও দেখি। এবার রাইটে করলাম, রাইট সাইডে বর্ডার হয়ে গেছে। মানে আমরা এই জায়গাটায় যা লেখা দেখব সেটাই হবে। তো এই বটম, টপ, লেফট, রাইট সবই বুঝলাম, নো বর্ডারটাও বুঝলাম। অল বর্ডার দিলে কেমন হয় প্রিভিউ দেখা যাচ্ছে। আউটসাইড বর্ডার দিলে কেমন হয়, চারপাশে আউটসাইডে বর্ডার হচ্ছে। ইনসাইড বর্ডার মানে হচ্ছে ভিতরে বর্ডার হচ্ছে, চারপাশে কোনো বর্ডার নাই। ইনসাইড হরিজন্টাল মানে হচ্ছে ইনসাইডে হরিজন্টাল গুলো হবে। ইনসাইড ভার্টিক্যাল বলতে ইনসাইডে ভার্টিক্যাল গুলো হবে। ভার্টিক্যাল হরিজন্টাল তো বুঝেন, একটা হচ্ছে উপর থেকে নিচে সেটাকে বলা হয় ভার্টিক্যাল, আর যেটা সমান্তরালে সেটাকে বলা হয় হরিজন্টাল। মানে একটা লম্ব ভাবে আর একটা সমান্তরাল ভাবে।
যেটা সমান্তরাল ভাবে সেটা হচ্ছে হরিজন্টাল, আর যেটা লম্ব হবে সেটা হবে ভার্টিক্যাল। তো এই হচ্ছে বর্ডারের অপশন। এখান থেকে আমরা যেটা অল বর্ডার যদি দেই, অল বর্ডার হয়ে গেছে। আমরা কি বর্ডার বুঝতে দিতে পারবো? আমাদের এই টেবিলের অনেক কিছু আছে, অনেক কিছুর মধ্যে আমরা প্রথম কয়েকটা দেখলাম। এরপর ডায়াগোনাল বর্ডার আছে, ডায়াগোনাল আপ বর্ডার আছে। আমাদের এগুলোও প্রয়োজন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো এই দুইটা সেই ক্ষেত্রে ব্যবহার হবে। যেমন আপনারা অ্যাটেন্ডেন্স শিট দেখছেন স্কুলে স্যারেরা যেটা করে, সবার কর্নারে দিনের নাম আর নিচে তারিখের নাম একটা ঘরে থাকে, কর্নারে থাকে, কর্নার ভাবে লেখা থাকে কোনাকুনি ভাবে। তো যেমন ধরেন এই জায়গাটায় সেরকম হতে পারে, এখানে নাম লিখলাম। এর আগে আমি একটা ঘর নিয়ে নেই, ঠিক আছে? একটা ইনসার্ট করে একটা কলাম নিয়ে নেই, কলাম নিলে বোঝা যাবে। এবার একটু যাই, সিরিয়াল, সিরিয়াল নাম্বার, না এইটার জন্য হবে না, এটা অন্য ক্ষেত্রে ব্যবহার হবে। সিরিয়াল নাম্বার হলে এখানে 1 2 এভাবেই তো হতো, তাই না? কিন্তু সিরিয়ালের পাশে এইখানে এই নাম এনআইডি এগুলো না থেকে যদি দিনের মাসের তারিখ হতো এবং সিরিয়াল অনুযায়ী নাম হিসাবে, এই যেমন ধরেন এটা নাম, এটা নাম, এ পাশে এগুলো হবে ডেট, ডেট যেমন তারিখ হতো। একটু ছোট করে দেই, ছোট করাটা একটু পরে দেখাবো অনেক যে এটা কিভাবে করতেছি। এবং এইখানে তারিখ হতো 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এবং সেই অনুযায়ী সে প্রেজেন্ট কিনা পি দিত, অ্যাবসেন্ট হলে এ দিত, এটাই তো করতো। তো এই সিরিয়াল নাম্বার এখানে কর্নার দিয়ে লেখে হচ্ছে ডেট, ঠিক আছে? এখানে কর্নার দিয়ে ডেট লেখে, এইখানে একটা ডায়াগোনাল বর্ডার অ্যাড করে, এই জায়গাটায় ডায়াগোনাল বর্ডারটা অ্যাড করে কিভাবে দেখি, এইরকম একটা বর্ডার অ্যাড করে, এক পাশে সিরিয়াল নাম্বার আর এক পাশে ডেট। এরকম অনেক সময় করা হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা যে জায়গাটায় ছিলাম সেখানেই চলে যাই। তো টেবিল ডিজাইনের আন্ডারে আমরা বর্ডার করলাম, বর্ডারের পেন কালারটা যদি চেঞ্জ করে নেই, এরপরে যদি অল বর্ডার ক্লিক করি তাহলে ওই কালারের বর্ডার হবে। পেন কালার যেটা দিব, রেড দিলাম, মানে বর্ডারের কালার হবে। হ্যাঁ ওই বর্ডারের ওই কালার হবে। এরপরে হচ্ছে বর্ডার পয়েন্টার, বর্ডার পয়েন্টার, বর্ডার পেইন্টার, বর্ডার পেইন্টার বলতে আমার যা ডিজাইন করব সেই অনুযায়ী বর্ডারটাকে, মানে কোনো একটা জায়গায় সেই অনুযায়ী বর্ডারের পেইন্ট করতে পারবো। আচ্ছা যাই হোক, এটা দেখলাম। এরপরে আমরা বর্ডার তৈরি করা দেখব এবং বর্ডার কিভাবে নিজের মতো করে ড্র করতে পারি সেটা দেখতেছি, এবং এর পাশাপাশি কিভাবে বর্ডার থেকে রিমুভ করা যায় সেটাও দেখতেছি, ইরেজ কিভাবে করা যায়। তো আমরা এই যেটুকু করলাম বর্ডারের, আমরা এটা কি সবাই পারবো? তো টেবিল ডিজাইনের আন্ডারে এইটুকুই আছে, এর বাইরে তেমন কিছু নাই। শেডিংটা তো আমরা বুঝছি। আমরা যদি চাই যে এইটাকে একটা শেডিং দিব, এখান থেকে একটা শেড দিয়ে দিলাম। চাচ্ছি এই লাইনকে একটা শেডিং দিব, এই লাইনকে একটা অন্য কোনো শেডিং দিয়ে দিলাম। যদি চাই যে এই লাইনকে আরেকটা শেডিং দিব, এই লাইনকে আমরা এই শেডিংগুলো দিতে পারবো। চাচ্ছি এটা টোটালি রেড মার্ক করতে, তাহলে এই শেডিং থেকে রেড মার্ক করে দিলাম। এটা হচ্ছে শেডিং এর কাজ। আচ্ছা, এরপরে আমরা আসি বর্ডার লেআউটে। আমরা বর্ডার ডিজাইনে সব দেখেছি, বর্ডার লেআউট।
বর্ডার লেআউটে প্রথমে আছে সিলেক্ট সেল। আমরা যেটাকে ক্লিক করব সেটা সিলেক্ট সেল ক্লিক করলে সেটা সেলটা সম্পূর্ণ সিলেক্ট হবে। সিলেক্ট কলাম, সেই কলামটা সিলেক্ট হবে। সিলেক্ট রো, সেই রোটা সিলেক্ট হবে। সিলেক্ট টেবিল, টোটাল টেবিলটা সিলেক্ট হবে। সিলেক্টের কাজটা এটুকুই। গ্রিড লাইনের কাজটা, গ্রিড লাইনটা দেখা যাবে অথবা দেখা যাবে না। ওই যেমন বর্ডার যদি নাও থাকে একটা গ্রিড লাইন দেখা যায়। যেমন আমরা বর্ডারটাকে নো বর্ডার করে দেই, নো বর্ডার করার পরে ওই যে গ্রিড লাইন একটু ডট ডট ছোট ছোট চিহ্ন দেখায়, ওইটা হচ্ছে গ্রিড লাইন। আমরা যদি গ্রিড লাইনটাকে উঠাই দেই তাহলে ওটা আর দেখাচ্ছে না। আর দেখায়? আর ওইটা যদি দিয়ে দেই তাহলে ওটা দেখায় যে একটা গ্রিড লাইন আছে। এই দুইটার কাজ এইটুকুই। প্রপার্টিসের কাজ হচ্ছে এই বর্ডারের মানে এই টেবিলের প্রপার্টিস, কয়টা রো আছে, কয়টা কলাম আছে, কত পরিমাণ জায়গা নিচ্ছে এইটা দেখার জন্য। অল্টারনেটিভ টেক্সট আছে কিনা, যদি না থাকে অল্টারনেটিভ টেক্সট দিতে পারবো, এগুলোই। এরপরে আছে ড্র টেবিল। ড্র টেবিল তার মানে আমার এই যে টেবিলটা আছে এটার ভিতরেও আরো একটা ড্র করতে পারবো। ড্র করলাম, হয়ে গেল। এখানে আরেকটা ড্র করলাম, হয়ে গেল। ড্র টেবিলটাকে আবার উঠাই দিলে এবার কিন্তু আর হচ্ছে না। ইরেজ টেবিল, আমরা ইরেজ করে দিব। টেবিল ইরেজ করে এভাবে তৈরি করে ফেলতে পারি। তো এখন ইরেজ টেবিল, ড্র টেবিল দুটোই, একটা দিয়ে ড্র করা হয়, একটা দিয়ে ইরেজ করা হয়, এইটুকুই কাজ। এরপরের যে পার্টটা হচ্ছে ডিলেট। আমরা রো এবং কলাম অনেকে চিনি না এখন পর্যন্ত, চিনি কি? আচ্ছা, এই যে টেবিলটা, রো বলা হয় কোনটাকে? কোনটা? এই সামনাসামনি এদিকে, আর এই নিচে নিচে কলাম। তার মানে এই টেবিলটায় কয়টা কলাম আছে? চারটা। চারটা কলাম, পাঁচটা রো। মাঝখানে একটা কলাম দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কেউ একজন বলবেন এখানে কয়টা রো আছে? পাঁচটা রো। স্যার সাতটা। টোটাল টেবিলে কয়টা রো? সাতটা স্যার। 7টা রো। জি স্যার। এখন টোটাল টেবিলে কয়টা কলাম? কলাম ছয়টা স্যার। এখন অনেকে 7টা বলে। কলাম মানে হচ্ছে উপর থেকে নিচে যেগুলো যাচ্ছে এগুলো এক একটা কলাম। এখন এখানে কলাম হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং রো হচ্ছে এদিক থেকে এদিক পর্যন্ত কয়টা আছে এটা। তো এখানে 7টা কলাম আছে, 6টা রো আছে। তো এই কলাম এবং রো, সাতটা কলাম, সাতটা রো। কলাম এবং রো, এইটা নিয়ে আমাদের এখন একটু কাজ করতে হবে, এটা একটু বোঝার জন্য। যেমন এই আমি ডিলিট করতেছি, ইনসার্ট করতেছি, এটা তো আপনাদেরও করতে হবে, তাই না? আমরা যে জায়গায় ছিলাম সেখানেই কি চলে আসছি, আর সব ডিজাইন রিমুভ করে দেয়, ডিজাইন দেখতে হিজিবিজি লাগে, তাই না? শুধু বর্ডারটা থাকুক। তো এই জায়গাটায় যে কলামগুলো আছে, কোনো একটা কলাম আমাদের বাড়ানোর প্রয়োজন হতে পারে, কোনো একটা রো বাড়ানোর প্রয়োজন হতে পারে। আমরা টেবিল ডিজাইনের ভিতর পাবো সকল প্রকার ডিজাইন সম্পর্কিত তথ্য। লেআউটের ভিতর থেকে আমরা সেই তথ্যগুলো পাবো, কিভাবে বাড়াতে পারি, কমাতে পারি, এইগুলো। তো এই গ্রিড লাইন অপশনগুলো, সিলেক্ট অপশনগুলো আমরা এটুকু দেখেছি, ড্র এবং ইরেজ দেখেছি। ডিলেট, প্রথমে ডিলেট ক্লিক করলে ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল, কয়েকটা অপশন আছে। এই ডিলেট সেল যদি ক্লিক করি, কোন সেলটা ডিলেট হবে আমাদের?
বলতে পারেন? ডিলিট সেল ক্লিক করলে কোন সেলটা ডিলিট হবে? যে সেলটা আছে কারসর আমাদের কার্সর যে জায়গাটায় থাকবে, যে সেলের মধ্যে থাকবে। আচ্ছা, সেল বলতে কি বোঝায় এটা একটু বুঝে নেই। আমাদের এদিকে হচ্ছে রো আর এদিকে হচ্ছে কলাম। রো এবং কলামের যে সংযোগ স্থল, দুইটা মিলে যে জায়গাটা, এটা একটা সেল, এটা একটা সেল, এটাও একটা সেল। তো প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল। যেমন ধরেন কার্সরটা আমার এখানে আছে, সিলেক্টের এখান থেকে সিলেক্ট সেল ক্লিক করি, এই সেলটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। কার্সরটা এখানে আছে, সিলেক্টের এখান থেকে সিলেক্ট কলাম ক্লিক করি, সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় কার্সর আছে, সিলেক্ট থেকে সিলেক্ট রো ক্লিক করি, এই রোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমি সিলেক্টে গিয়ে সিলেক্ট টেবিল ক্লিক করি, সম্পূর্ণ টেবিল সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের ডিলিট বলতে বুঝাবে যে জায়গায় কার্সর থাকবে সেই জায়গাটা ডিলিট হবে, ডিলিট সেল। তো ডিলিট সেলটা কাজ করে এরকমের। এই ডিলিট সেল ক্লিক করতে গেলে আমাদের এই একটা সেল যদি ডিলিট হয়, এইটা সামনে সহ এই টোটাল রো ডিলিট হবে নাকি টোটাল কলাম ডিলিট হবে, এমন একটা ওয়ার্নিং আমাদেরকে দেয়। যদি আমরা সেই ওয়ার্নিং অনুযায়ী ডিলিট করি, তাহলে তো কলাম যদি সিলেক্ট করে দেয় তাহলে সম্পূর্ণ কলাম ডিলিট হবে, রো হলে সম্পূর্ণ রো ডিলিট হবে। কিন্তু রো করব না, কলামও করব না, মাঝখান দিয়ে শুধু এইটা ডিলিট করব, তাহলে দেখা যাবে এইটা ডিলিট হলে এই বগুড়া লেখাটা এখানে চলে আসবে, এমন হতে পারে। আমরা একটু দেখি, ডিলিট সেল ক্লিক করলাম, এই জায়গাটায় একটা ওয়ার্নিং আমাদের কাছে আসছে, শিফট সেল লেফট, শিফট সেল আপ, ডিলিট রো, ডিলিট কলাম। আমাদের দুইটা নিয়ে বুঝছি না, লাস্টে দুইটা, তাই না? ডিলিট রো ক্লিক করলে সম্পূর্ণ রো ডিলিট হবে, ডিলিট কলাম ক্লিক করলে সম্পূর্ণ কলাম। এরপরে আমরা চাচ্ছি কি, এটা ডিলিট হয়ে নিচের দিক থেকে উপরে এই গ্যাপটা পূরণ করবে নাকি ডান থেকে বায়ে পূরণ করবে, এইটা হচ্ছে এই উপরের দুইটা। যদি শিফট আপ ক্লিক করি তাহলে ক্লিক করলে নিচেরটা উপরে চলে আসছে। আবার একটু ব্যাগে যাই, আবার একটু দেখি ডিলিট সেল, যদি লেফট ক্লিক করি তাহলে বগুড়া এই পাশে চলে আসছে, মানে গ্যাপটা এদিকে নিয়ে নিচ্ছে। এইটা হচ্ছে ডিলিট সেলের এই জায়গাটায়। এখন ধরেন এইখানের লেখাটা আপনি ডিলিট করবেন, কিন্তু এইভাবে ডিলিট করে তখন হবে না, তখন কিবোর্ড থেকে ডিলিট করে এখানে নতুন কিছু লিখে দিবেন। সম্পূর্ণ সিলেক্ট করে ডিলিট করা যাবে না। তো সিলেক্টের ডিলিটের ব্যাপারটা বুঝতে পারছি আমরা। এরপরে যে অপশনগুলো আছে ওই একইভাবে, ইনসার্ট রো অ্যাবভ, মানে আমার যেখানে কার্সর আছে এর উপরে একটা রো ইনসার্ট হবে, এইটা হচ্ছে ইনসার্ট রো অ্যাবভ, এবং চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে, লেখা সহ চিহ্ন সহ। আমার কার্সর যেখানে আছে এখানে থাকা অবস্থায় যদি এটা ক্লিক করি, উপরে একটা রো ইনসার্ট হয়ে গেছে। ক্লিয়ার? আমার এই জায়গাটায় কার্সর আছে, এই জায়গাটা থাকা অবস্থায় আমি চাচ্ছি এটার নিচে একটা কার্সর অ্যাড হোক। এই যেমন সাগর এবং সজলের মাঝে আমি একজনকে অ্যাড করতে চাচ্ছি। তো সাগরের এইখানে আমার কার্সর আছে, আমি ইনসার্ট রো বিলো ক্লিক করলে এখানে একটা রো অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি এই একই জায়গায় অ্যাড করব, নিচেরটা থাকা অবস্থায় ইনসার্ট বিলো ক্লিক করি, তাহলে কি নিচেরটায় চলে আসবে। তখন কি করতে হবে, ইনসার্ট রো অ্যাবভ। বুঝতে পারছেন? এরপরে ইনসার্ট কলাম লেফট, লেফট সাইডে একটা কলাম হবে। আবার এখানে আছে ইনসার্ট কলাম রাইট, রাইট সাইডে একটা কলাম হবে। এইখানে যা লেখা, এই চারটা বিষয় যা লেখা তাই কাজ করবে, ভিন্ন কারো ক্ষেত্রে কাজ করবে না। কিন্তু বুঝতে হবে আমরা রাইট সাইডে রো অ্যাড করব, মানে রাইট সাইডে কলাম অ্যাড করব নাকি লেফট সাইডে কলাম, উপরে রো অ্যাড করব নাকি নিচে রো অ্যাড করব, এইটার উপর নির্ভর করে আমার এখান থেকে অ্যাড করতে হবে। বিষয়টা বুঝতে পারছি সবাই? যেমন ধরেন এই সবার কর্নারে আছি, এই কর্নারে থাকা অবস্থায় চাচ্ছি এর নিচে আরেকটা অ্যাড হোক, ইনসার্ট রো বিলো ক্লিক করলাম, যতবার ক্লিক করব ততবার অ্যাড হতে থাকবে। ঠিক আছে? আবার ডিলিট করতে গেলে
ডিলেট রো। তো আমরা এই চারটা বুঝতে পারছি কিনা? এটা রো অ্যান্ড কলাম ইনসার্টের ব্যাপারে। তো ইনসার্ট যেভাবে করেছি ডিলেটও ওই একই ভাবে কিন্তু, তাই না? আচ্ছা, এরপরে আমাদের এই যেমন বগুড়া, চারটা মিলে একই ডিস্ট্রিক্ট, তাই না? আমার এখানে চারটা কলামের প্রয়োজন আছে, একটা কলাম হলেই তো হইতো। যদি একটাই লিখতাম, বাকি তিনজনকে না লিখতাম, তাহলে কি আবার বুঝতে পারতাম যে বগুড়া এদেরও? তাহলে কি বোঝার সুযোগ থাকতো? তো এই জায়গাটায় আমরা এই চারটা রোকে মিলে একটা রো তৈরি করে ফেলতে পারি। চারটা রো সিলেক্ট করলাম, আমরা ওই যে ইরেজ ব্যবহার করেও করতে পারি, কিন্তু এটা চারটা মিলে ইরেজ করে একটা হয়ে গেল, এটা গেল ইরেজের মাধ্যমে। আর একটা ওয়ে আছে, যেটা কি জানেন? এটাকে বলা হয় মার্জ। মার্জ বলতে দুই বা ততোধিক বিষয়কে একটাকে তৈরি করা। সম্পূর্ণ সিলেক্ট করলাম, এই জায়গাটা দেখা গেল মার্জ সেল, ক্লিক করলাম, মার্জ হয়ে একটা হয়ে গেল। তো একটা যেহেতু হয়ে গেছে, এবার যদি বগুড়া লিখি, তার মানে এবারে বোঝা যাবে এই চারজনারই বগুড়ায়, কারণ চারজন সহ মার্জ করাই বগুড়া সহই আছে। এটাকে চাইলে একেবারে সেন্টারে রাখতে পারি। এই যে সেন্টারে আমি রাখলাম, এই যে 9টা অপশন, বুঝতে পারছেন কোন 9টা? এবার আমরা যে 9টা শিখেছিলাম, এইটা হচ্ছে অ্যালাইন টপ লেফট, এইটা হচ্ছে অ্যালাইন বটম রাইট। প্রত্যেকটার নাম আছে, কিন্তু আমরা কিন্তু এই 9টা আগেই শিখে নিয়েছি। তো স্প্লিট সেল, এখন মনে করেন এখানে এই ব্যক্তি বগুড়ার না, এই ব্যক্তি অন্য কোথাও, অথবা এই ব্যক্তি অন্য কোথাও, আমাদের স্প্লিট করার প্রয়োজন হতে পারে। মানে স্প্লিট মানে অর্থ কি জানি? আলাদা করা। তো স্প্লিট এটা একটা সেল নাকি টেবিল? এটা একটা সেল নাকি টেবিল? সেল। তার মানে আমরা এখন করব স্প্লিট সেল। যখন টেবিলকে স্প্লিট করব তখন হবে স্প্লিট টেবিল। তো এটাকে কিভাবে স্প্লিট করব? এই যে মার্জার নিচে আছে স্প্লিট সেল, এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পর একটা ডায়ালগ বক্স আসলো, যেখানে দেখালো যে নাম্বার অফ কলাম 2। আমার কি এখানে কলাম 2টা হবে? কলাম 2টা হবে না, কলাম একটাই থাকবে, তাহলে একই রাখলাম। নাম্বার অফ রো, রো হবে কয়টা? 2টা। যদি 2টা হয় তাহলে এই 2 দিয়ে দিলাম, ওকে ক্লিক করে দিলাম, 2টা রো হয়ে গেল। আমরা একটু আবার দেখি একই বিষয়, ঠিক আছে, যেভাবে ছিল। এবার আমি চাচ্ছি 3টা বা 4টা চাচ্ছি। 3টা করলে 3টা একদম বরাবর লেভেল হিসাবে হয়ে যাবে। 3টাই করি, তাও স্প্লিট সেল। আমার কলাম একটাই থাকবে, রো হবে 3টা। আচ্ছা, 3টা তারা সাজেস্ট করতেই দেয় না, হয় 4টা হবে না হয় 2টা। তো 4টা করলে 4টা আমার কলাম আবার হয়ে, মানে রো এভাবে হয়ে যাচ্ছে। তো এবার আমরা একটু যাই যে এখানে ডিস্ট্রিক্টের পাশে আর একটা কলাম সহ অ্যাড করতে চাই। ডিস্ট্রিক্টের টোটালটা একটা কলাম অ্যাড করব। এবার স্প্লিটে গিয়ে কলাম 2টা আছে, নাম্বার অফ রো একটাই থাকবে, ওকে ক্লিক করলে এবার 2টা হয়েছে। তো এই কোনভাবে স্প্লিট করব আমরা কি বুঝতে পারছি? এরপর স্প্লিট টেবিল, এটা অন্য কাজ, আমরা স্প্লিট টেবিলটাও একটু দেখে নেই পাশাপাশি একই সাথে। এই হচ্ছে আমাদের একটা টেবিল, ফুল টেবিল। এই টেবিলটা হতে পারে 100 জনের লিস্ট বা 500 জনের লিস্ট হতে পারে। আমি চাচ্ছি প্রথম 100 জন একটা টেবিলে থাকুক, পরের কয়জন আরেকটা টেবিলে থাকুক, এমন হতে পারে না? তো আমাদের অত বেশি দরকার নাই, আমাদের এই যে কয়জন আছে আমরা ধরে নেই এই কয়জনই হচ্ছে ওই 100 জন হইলেও যা কাজ, একজন হইলেও তাই কাজ, মানে 2জন হইলেও তাই কাজ, একই রকম। আমরা এই জায়গাটায় আছি। এবার আমরা যাব স্প্লিট টেবিল। আমার টেবিল কি আলাদা হয়ে গেছে? স্প্লিট টেবিল কাজটা নরমালি করবে এইখানে থাকা অবস্থায় যদি স্প্লিট টেবিল ক্লিক করি, তাহলে এইটা বাদে উপরেরটুকু আলাদা টেবিল হয়ে যাবে। যেটা সিলেক্ট থাকবো সেই থেকে নিচ পর্যন্ত স্প্লিট টেবিল। টোটাল 2টা টেবিল এখানে, আমরা বুঝতে পারছি। এরপরে যে অপশনটা আছে সাইজ, এই চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে এটা হচ্ছে উপর থেকে নিচে আর এটা হচ্ছে ডানে থেকে বাঁয়ে। চিহ্নের মাধ্যমেই তো বোঝা যায়, তাই না? তো উপর থেকে নিচে বলতে আমরা এই সেলটাকে এইটাই সিলেক্ট করা আছে, যে কোনো একটাই।
এইটা যদি বাড়াই তাহলে এটা বাড়তেছে, এটা কমালে কমতেছে, এটা যদি বাড়াই তাহলে এইটা সম্পূর্ণ বাড়তেছে, এটা কমালে এটুকু কমতেছে। তো এখন কতটুকু লাগবে আপনার, সেটা আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। এই যেমন রাজশাহী লেখা এইটুকু, ওই যে এদিকে এই জায়গাটুকু বেশি না, আমাদের দরকার আছে, কমিয়ে দিলাম। এটা কি আর দরকার আছে? মানে যতটুকু লাগে ততটুকু আমরা দিয়ে দিলাম। এখন চাচ্ছি যে সমানভাবে সব কয়টা থাকুক। হ্যাঁ, সমানভাবে যদি ডিস্ট্রিবিউট করি, আচ্ছা এরপরে যে এই যে আমি বড় করতেছি, এটা কি আমি ম্যানুয়ালি করতেছি না? এটাও করা যাবে। এটা করার জন্য আমাদের এই যে টেবিলটা থাকে, এই টেবিলের দুইটা রো, মানে দুই পাশে দুইটা সেল, মাঝখানে যে যে বর্ডারে আসলে একটা অন্যরকম চিহ্ন, সে চিহ্নটা ধরে আমরা ডানে বায়ে নিতে পারি যে কোনো জায়গায়। তো এর মাধ্যমে আমরা ছোট বড় করতে পারবো। এরপরে এ পাশেরটাও এভাবে ছোট বড় করতে পারবো, উপরেরটাও এদিকে এভাবে, উপরেরটার কিছু হবে না, এর পরেরটা থেকে ছোট বড় করা যাবে, সবার শেষেরটাও আমরা ছোট বড় করতে পারবো। তো এই ছোট বড় করার জন্য আমাদের কোনো কিছু লাগতেছে না, এটা ম্যানুয়াল ছোট বড় হচ্ছে। তো এবার আমরা একটা জিনিস দেখি, এইখানে জায়গাটুকু বেশি দরকার নাই, এইখানে এই জায়গাটুকু বেশি দরকার নাই, এখানেও জায়গা একটু বেশি আছে, এটাও বেশি আছে। আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে এবার একটু অটো ফিটটাকে ক্লিক করে দিই, অটো ফিট কন্টেন্ট। আমার লেখালেখি অনুযায়ী অটো ফিট হয়ে গেছে। এবার এবার যদি বড়ও করি, আবার যদি সিলেক্ট করি অটো ফিট কন্টেন্ট, তাহলে লেখা অনুযায়ী আমার অটো ফিট হয়ে গেছে। অটো ফিট মানে কি বুঝতে পারছি? আমার যে লেখাটুকু থাকবে বা আমার যে কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্ট অনুযায়ী অটো ফিট হয়ে যাবে। মানে কন্টেন্ট অনুযায়ী যতটুকু বর্ডার দরকার হয় ততটুকু বর্ডার সে নিয়ে নিবে। যেমন এই শাওন লেখার পরে অনেক কিছু, একটা বড় নাম তার, তো এক্ষেত্রে যদি অটো ফিট ক্লিক করি এইটুকু জায়গা নিচ্ছে, কিন্তু যদি নর্মালি ক্লিক করি তাহলে সেই নামের দ্বিতীয় অংশ নিচে চলে আসছে। তো অটো ফিট কন্টেন্ট বুঝতে পারছি? এই অটো ফিট কন্টেন্ট, অটো ফিট উইন্ডো, অটো ফিট উইন্ডো বলতে আমাদের টোটাল উইন্ডোর সাথে অটো ফিট হলো এবার, মানে টোটাল পেজের সাথে অটো ফিট। এবার কিন্তু কন্টেন্টের উপরে অটো ফিট হয়নি। এরপরে আমরা যদি করি ফিক্সড কলাম উইথ, তার মানে আমাদের কলামটা ফিক্সড থাকবে। আমরা যদি অনেক কিছু লিখি নিচে নিচে চলে যাবে, কলাম আমাদের ফিক্সড। বুঝতে পারছেন? কলাম বাড়ার কোনো সুযোগ নাই, এটা হচ্ছে ফিক্সড কলাম। তো এই যে সাইজটা কতটুকু, 0.27 ইঞ্চি। আমার যদি এটা বাড়ানোর প্রয়োজন হয় 0.3, 0.4 এভাবে বাড়াতে পারি, কোনো নির্দিষ্ট পরিমাপ দিয়েও বাড়াতে পারি, চাইলে ম্যানুয়ালি যতটুকু লাগে সেটুকু বাড়াতে পারি। ঠিক আছে? এরপরে যেটা ব্যাপার আসলো, যে আমার ধরেন এটা ছোট করে নেই সবগুলো, এরপর একটা বাড়াই, এটা বাড়াইছে। এখন দেখতে পাচ্ছি যে একটা বাড়ানো নিচের গুলো দেখতে ভালো দেখায় না, নিচের গুলো ওইটা সমান হলে ভালো দেখাইতো, তাই না? আমরা এই একটা থাকা অবস্থায় যদি এইটাই ক্লিক করে দেই ডিস্ট্রিবিউট রো, সব কয়টাকে সমানভাবে রোকে ডিস্ট্রিবিউট করে দিছে। এরপর যদি ডিস্ট্রিবিউট কলামটা ক্লিক করি, সেক্ষেত্রে কলামগুলোও সব দিকে সমান হয়েছে, সব কয়টা কলাম। এই দুইটা কাজ করবে ডিস্ট্রিবিউট রো ডিস্ট্রিবিউট কলাম হিসেবে। ঠিক আছে? এরপরে এই 9টা দেখানোর দরকার নাই। এরপরে নাম সিলেক্ট করলাম, টেক্সট ডিরেকশন চেঞ্জ করা যাচ্ছে। কয়টা জায়গায় হয়? একই জায়গায় ক্লিক করলে 3টে জায়গায় হচ্ছে, যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা ব্যবহার করতে পারবো।
এরপরে আমরা যে ব্যাপারটা আসছি এটা হচ্ছে সেল মার্জিন, ঠিক আছে। সেল মার্জিনে আমরা আসলাম। সেল মার্জিনে বোঝার আগে আমরা একটু বুঝি আমাদের যে পেজের একটা মার্জিন ছিল না, জি স্যার। মার্জিনটা কেন ছিল? আমার লেখালেখি পেজ থেকে একটু ফাঁকা রাখার জন্য মার্জিনটা দেই। আমার এই যে সেলটা এইখান থেকে শুরু, লেখা শুরু হয়েছে এখান থেকে, এই যে মাঝখানে জায়গাটুকু এটা কিসের জায়গা? এটা হচ্ছে সেল মার্জিন। আমাদের সেল মার্জিন যদি রাখার প্রয়োজন হয় আমরা রাখতে পারি, যদি বাদ দিতে চাই তাও আমরা করতে পারি। সেল মার্জিনে যেমন এনআইডি, এরপরে আরো কিছু লিখলেন, শেষ পর্যন্ত আসার পরে দেখা যায় এরপরে আর একটা ওয়ার্ড হবে না, এইটুকু পর্যন্তই হবে। তার মানে এদিকেও একটা মার্জিন আছে, সেল মার্জিন দুদিকেই আছে। আমরা সম্পূর্ণ সিলেক্ট করে সেল মার্জিন ক্লিক করি। সেল মার্জিনে দেখা যাচ্ছে কি 0.08 ইঞ্চি লেফট সাইড, রাইট সাইডে সেম একইভাবে 0.08 ইঞ্চি। টপ বটমে কোনো সেল মার্জিন তারা রাখেনি। আমরা 0.08 বাদ দিয়ে আমরা 0.0 দিয়ে দেই, মানে একেবারে টোটালি 0 দিয়ে দিই। এবার একটু দেখি আমাদের লেখা কোথা থেকে শুরু হয়েছে। একেবারে বর্ডার থেকে শুরু হয়েছে না? তো এটা হচ্ছে সেল মার্জিন। এরপর শর্ট আমাদের অনেক জায়গায় কাজ করবে, শর্ট আমরা জানি মোটামুটি। এরপরে যেটা আছে রিপিট হেডার রো, এই ব্যাপারটা আমরা যখন বড় কোনো ফাইল নিয়ে কাজ করব তখন ভালোভাবে কাজ করবেন। যেমন বড় ফাইল আছে কিনা আমি একটু দেখি, অথবা নতুন করে একটা ফাইল তৈরি করি। নতুন একটা ফাইল নেই, আপনাদের যে লিস্ট আছে আমি সেটাকে টেবিলে কনভার্ট করে নেই। আমি টেবিলে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। আপনাদের নাম, এটা কি এডুকেশন, এই হচ্ছে আপনাদের ইনফরমেশন। ওকে, তো এখানে এই হচ্ছে আমার প্রথম পেজ। আচ্ছা, আর একটা ঘর করে ফেলে তাহলে আরেকটু সুবিধা হবে। যদিও নাম্বারগুলো একই এই মুহূর্তে রাখতেছি, পরবর্তীতে যদি অরিজিনাল তথ্য হলে তো যার তার তথ্য সেভাবে থাকতো, তাই না? একটা মিনিট একটু, আমাদের বাস্তব তথ্য হলে তো সঠিক সঠিক নাম্বারটাই থাকতো যার যার, তাই না? আমরা এটা ডেমো তথ্য হিসেবে ব্যবহার করতেছি। তো এই পেজে আমরা বুঝতে পারতেছি এটা একটা পেজ, এই পেজে বুঝতে পারতেছি এটা তার নাম্বার, এটা তার বাবার নাম্বার, তাই তো? কারণ এখানে লেখা আছে, তাই নাকি? এরপরে যদি দ্বিতীয় পেজে যাই, দ্বিতীয় পেজে এটা দেখে কোনটা কার বোঝার কোনো উপায় আছে? আপনার কাছে প্রথম পেজটা নাই এই মুহূর্তে, দ্বিতীয় পেজটাই আছে। আপনি কিভাবে বুঝবেন এটা কার, এটা কার নাম্বার? বোঝার কোনো সুযোগ আছে কিনা? তো এই জায়গায় যে হেডারটা ছিল, হেডার বলা হয় এটাকে, একটা টেবিলের সবার উপরের যে পার্ট এটাকে বলা হয় হেডার। তো এই হেডারটাকে আমাদের এই টেবিলের শুরুতেও তো রাখার দরকার। আমরা কি আবার নতুন করে লিখে রাখবো? এরপরে তৃতীয় নাম্বার যদি টেবিল থাকে, এখন আচ্ছা ওকে, টেবিল প্রথমটায় একটা হেডার আছে, দ্বিতীয়টায় কি কোনো হেডার নেই, আমাদের দ্বিতীয়টায় হেডার দরকার। আমাদের এই টেবিল লেআউটে এসে
আমরা যদি এই হেডারটাকে সিলেক্ট করে, এই লেখাটা এখন কিন্তু ক্লিয়ার, যদি সিলেক্ট না করি তাহলে কি ও এটা উজ্জ্বল হয়ে আছে। হ্যাঁ যখন এই লেখাটাকে সিলেক্ট করব তখন এই লেখাটা হাইলাইট হবে, তখন দেখা যাবে। এবং এটার উপর একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, আমরা দ্বিতীয় পেজে কি আমাদের অটোমেটিক চলে আসবে। অটোমেটিক চলে আসছে। তো এখন দেখেন এটা কিন্তু চাইলেও সিলেক্ট করতে পারতেছি না দ্বিতীয় পেজটাকে, আমরা সিলেক্ট কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না। তো প্রথম এইখান থেকে যদি কোনো পরিবর্তন করি, এখান থেকে এইটুকু পরিবর্তন করে দিলাম, এই দেখেন দ্বিতীয় পেজেও ওইটুকু পরিবর্তন হয়ে গেল। মানে রিপিট অ্যাট হেডার রো বলতে বোঝায় আমাদের উপরে হেডার, কাজ করবে। রিপিট হেডার রো বলতে আমাদের যে হেডার রো এইটা প্রত্যেকটা কলামে গিয়ে রিপিট হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কনভার্ট টু টেক্সট। কনভার্ট টু টেক্সট মানে কি, আমাদের এটা টেবিল হিসেবে আছে, আমরা সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করলাম, এই প্লাস চিহ্নে ক্লিক করলে টেবিল সিলেক্ট হয়, সম্পূর্ণ টেবিল সিলেক্ট করার পরে কনভার্ট টু টেক্সট ক্লিক করে দিলাম এবং কমা আকারে ধরেন আমরা দিয়ে দিলাম, বা প্যারাগ্রাফ মার্ক আকারে ক্লিক করে দিলাম। এই আমাদের সবার লেখা, এইভাবে লেখা। এখন এই লেখাটা দেখে আমরা কি বুঝবো, কারটা কি বোঝা যায়? আমাদের ছিল এটা টেবিল, কত সুন্দর একটা বিষয় ছিল। তো অনেক সময় এরকমের কিছু ডাটা পাবেন, ও তাড়াতাড়ি নিচে চলে যাচ্ছে। এরকম কিছু ডাটা পেলে সেটাকে বলবে একটা একটু গুছাইয়া টেবিলে কইরা দিতে। এখন এটা আপনি পাচ্ছেন মাত্র 30 বা 50 জনের তথ্য, যে কারণে মাত্র 12টা পেজে হয়ে গেছে। যদি আপনি 500 জনের তথ্য পান আর প্রত্যেকটা যদি এরকম থাকে, এটা যদি কপি মানে টেবিল আগে করবেন একটা এক জায়গায়, সেখানে একটা একটা করে কপি করে নিয়ে নিয়ে যদি করতে যান তাহলে কতদিন সময় লাগতে পারে? অনেক তো আমাদের সফটওয়্যারের কিছু ডাটা অনেক সময় এভাবে পাওয়া যায়, হ্যাঁ এভাবে পাওয়া যায়, ঠিক আছে। এভাবে পাওয়া গেলে সেই ডাটাগুলোকে আমাদের সঠিকভাবে করতে হয়। আমরা কন্ট্রোল এ ক্লিক করে আমরা ইনসার্ট থেকে এই টেবিলের এই অ্যারো সাইনে কনভার্ট টেক্সট টু টেবিল ক্লিক করে এইখানটায় দেয়া আছে যেভাবে, যা এইখান থেকে সেই কাজগুলো করে যদি আমরা ক্লিক করি, আমাদের আপাতত এভাবে হয়েছে কারণ আমরা ওইখানে ভুলভাবে করেছি। আমরা যদি আবার একইভাবে ইনসার্ট টেবিল, আমাদের এবার কিন্তু ইনসার্ট হচ্ছে না, এইখানে কনভার্ট টু টেক্সট দেখা যাচ্ছে। এখানে নাম্বার অফ কলাম কয়টা হবে, 4টা যদি দেই, 4টা কলাম, ওকে ক্লিক করে দেই, আমার কি আগের মতো সব তথ্য চলে আসছে। এখন আপনার টেবিল ছিল না, ছিল আগের মতো। তো এমন অবস্থায় যদিও 4টা না, এখানে 5টা হওয়ার কথা, সিরিয়াল নাম্বার ছিল 5টা হওয়ার কথা, তাই না? তো 5টা হওয়ার কথা, যে কারণে আমরা এই কনভার্ট টেবিল টু টেক্সট 5 ক্লিক করে দিব। এবার ঠিকঠাক আছে। তো আমাদের টেবিল ডিজাইনে এই কনভার্ট টু টেক্সট আর এই ইনসার্টেড টেবিলের এখানে পাবো হচ্ছে কনভার্ট টু টেবিল, মানে এইটা হচ্ছে টেক্সট টু টেবিল আর ওইটা হচ্ছে টেবিল টু টেক্সট। ওইটা টেবিল টু টেক্সট ছিল আর এটা হচ্ছে টেক্সট টু টেবিল। তো আমাদের এই সময় অনেক সময় কনভার্ট করার প্রয়োজন হতে পারে। ফর্মুলা বলতে এখানে কিছু ফর্মুলা অ্যাড করা যাবে, যে ফর্মুলা সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না, আমরা ফর্মুলা সম্পর্কে জানার পর এটা ব্যবহার করতে পারবো, তবে আমাদের এটা আপাতত প্রয়োজন নাই। তো টেবিল লেআউটে যা ছিল আমরা কি বুঝতে পারছি? টেবিল লেআউট, টেবিল ডিজাইন আমাদের ক্লিয়ার নাকি? তো টেবিল আমাদের শেষ। আমরা এবার একটা পিকচার ইনসার্ট করব এই জায়গাটায়। পিকচার ইনসার্ট করার জন্য কার্সর যেখানে থাকে এইখানে ইনসার্ট পিকচার, দিস ডিভাইস, পিকচার ইনসার্ট করলাম, এটাই করলাম একটা পিকচার হিসেবে, ছোট করে নিলাম। এই পিকচারের এই সাইনে ক্লিক করলে দেখা যায় সবার শুরুটা, তাই না? এবং আমি বলেছিলাম র্যাপ টেক্সটের শুরুতে থাকবে, এবং এটা চাইলে আমাদের মতো করে সরাতে পারি না, কন্ট্রোল করতে পারি না, কারণ এটা এখন লক অবস্থায় আছে। আমাদের এই পজিশন যেখানে দিব, এই যেমন লেফট বটম দিলাম, বটমেই থাকলো। এবার আমরা চাইলে সরাতে পারতেছি। আমরা যদি পজিশনটাকে এইটাই রাখি,
তার মানে এটা লক, লক পজিশন এটা থাকলে লক। আমরা নিচের গুলো ব্যবহার করলে নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবো। এরপর এই র্যাপ ট্রেসিং এর মাধ্যমেও যদি আমরা পরিবর্তন করি তাহলে পরিবর্তন করা যাবে। তো এই র্যাপ এবং পজিশন এই দুইটারই আন্ডারে এই চিহ্নটা দেখা যায়। এই চিহ্নটা ওই ইনলাইন, এখানেও কিন্তু এই ইনলাইন এইটাই কিন্তু ঠিক আছে। এই যে ইন লাইন উইথ টেক্স, এইটাই ওইটা। এই স্কোয়ার, এইটা হচ্ছে স্কোয়ার। এই যে সবার শেষে ইন ফ্রন্ট অফ টেক্স, এইটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্স। বিহাইন্ড টেক্স এইটা, বিহাইন্ড টেক্স এইটা। চিহ্ন কিন্তু একই, চিহ্নও এক। তো এই মুহূর্তে আমরা এটা সরাতে পারি না, লক অবস্থায় আছে। আমরা কোনো একটা জায়গায় নিলেও হয়তো ওইভাবে যাচ্ছে না, মানে আমাদের সম্পূর্ণ মাউসের কন্ট্রোলে নেই। একটা মিনিট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিষয় পাবো। পিকচারের জন্য পিকচার ফরম্যাট, পিকচার ফরম্যাটের প্রথমে আসছে কি রিমুভ ব্যাকগ্রাউন্ড। তার মানে কি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, এটা তো কমন ব্যাপার। ক্লিক করলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমার ছবিটাকে মার্ক করে ফেললো এবং যেটুকু রিমুভ করা যায় সেটুকু রিমুভ করলো, বাকিটা রেখে দিল। আমি ধরে নিলাম এটাই আমার শুধুমাত্র কালারফুল যেটুকু ছিল সেটুকু রাখছে, বাকিটা রিমুভ করে দিছে। এটা বোঝার জন্য আমাদের একটা নিজেদের ছবি একটু এখানে আনবো, ঠিক আছে, নিজেদের ছবি। আচ্ছা, আমরা ক্রপটা বুঝলাম। এবার পাশে দেখতেছি ছবির সাইজ, এইটা হচ্ছে সেই ছবির সাইজ, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমি সাইজ বাড়াচ্ছি উপরেরটা, নিচেরটাও বেড়ে যাচ্ছে কেন বলেন তো? আমার এই ছবিটার একটা রেশিও আছে, যে রেশিও অনুযায়ী বাড়বে কমবে। যদি ছবিটা এরকম হতো দেখতে কেমন দেখাতো বলেন তো? অথবা যদি যদি এরকম হতো তাহলে কেমন দেখাতো? ভালো দেখায়? এরকম হলে আরো ভালো লাগে। আচ্ছা, তো এই যে নির্দিষ্ট রেশিও হচ্ছে এইটা ধরেন, হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা রেশিও। তো এই রেশিও আমাদের সবসময় থাকবে, কিন্তু তারপরেও যদি রেশিও পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে পরিবর্তন করতে পারি না। আমরা উপরেরটা বাড়ালেও নিচেরটাও বেড়ে যাচ্ছে, কারণ এই রেশিও অনুযায়ী বড় হচ্ছে। এদিকে 1 ইঞ্চি বাড়ালে সেই অনুযায়ী এদিকেও 1 ইঞ্চি বাড়তেছে। যদি ছবির রেশিওই থাকে এদিকে 1 এদিকে 1.5, তাহলে এদিকে 1 ইঞ্চি বাড়ালে নিচে 1.5 ইঞ্চি বেড়ে যাবে। এটা হচ্ছে ছবির একটা রেশিও। তো সেই রেশিও অনুযায়ী আমরা বাড়াতে কমাতে কিন্তু এই মুহূর্তে পারি না। তো আমরা নির্দিষ্ট সাইজ যদি বলা হয় যে ছবিতে 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি থাকবে, তাহলে আমাদের সেই নির্দিষ্ট সাইজটাকে করতে হবে। এখন 2 ইঞ্চি বাই 2.5 আছে, অথবা নির্দিষ্ট রেশিও থাকবে 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি থাকবে, 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি বা 2 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি। আমি 2 দিলে 2.5 হচ্ছে না, 1.5 দিলে 2 হচ্ছে না। তো এমন অবস্থায় আমরা এইটার এই অ্যারো সাইনে ক্লিক করলে এই অপশনটা পাবো। এই অ্যারো সাইনে ক্লিক করলে, অ্যারো সাইনে ক্লিক করলে এই যে এখানে লেখা আছে লক অ্যাসপেক্ট রেশিও, লক করা আছে। আমরা এটাকে আনলক করে ওকে ক্লিক করে দেই। এবার আমরা এখানে যদি 2 লিখে দেই অথবা 2 করে দেই, এদিকে কিন্তু 2 হচ্ছে। একদিকে এবার বাড়তেছে কমতেছে, উপরে বাড়ালেও কমে, উপরে বাড়ে কমে। আর একটু আগে কি উপরে বাড়লেও নিচেও বেড়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে লক অ্যাসপেক্ট রেশিও। আমাদের এটা প্রয়োজন হবে, প্রায় সবসময় প্রয়োজন হবে। তো আমরা এই সাইজের অ্যারো সাইনে ক্লিক করলে একটা সেটিংস পেয়েছি, তাই না? এবার আমরা পিকচারটাও দেখলাম, আমরা পিকচারটা বাদ দিয়ে আপাতত পিকচারের সেটিংসটা দেখলাম, শেপের বিভিন্ন সেটিংস দেখলাম নাকি? এই শেপের শেপ ফরম্যাট থেকে এই সেটিংসগুলো দেখলাম, টেবিলের যে সেটিংসগুলো দেখলাম, সবই তো দেখেছি তাই নাকি? তো এবার একটা জিনিস একটু দেখি, আমাদের সব প্রথমে চলে আসি হোম মেনুতে। আমরা হোম মেনুতে এখানে আসি, প্রত্যেকটা মেনু সম্পর্কে আমরা চিনি। এই যে এটা হচ্ছে হোমের টুলস, তাই তো, ফন্ট গ্রুপের টুলস। তো ফন্ট গ্রুপের টুলসের পাশাপাশি যদি আমরা ফন্ট গ্রুপের আরো ভিতরের কোনো সেটিংসে যেতে চাই, সেই ক্ষেত্রে এবার এই যে অ্যারো সাইনটা দেখা যায়, এই অ্যারো সাইনটা আমরা ব্যবহার করেছি মাত্র সাইজের ওখানে। এটা এখন কি ব্যবহার করতে পারবো নাকি?
এখানেও একটা অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনে ক্লিক করলে ফন্টের ডায়ালগ বক্সটা চালু হয়, যেখান থেকে খুব ভালো করে দেখা যাবে। এখন যেমন ধরেন কোনো একটা লেখায় এই একটা সূত্রই কি জানো, এ স্কয়ার প্লাস টুয়াইজ এ প্লাস বি স্কয়ার, তাই তো? এইটা আমরা অনেক সময় লিখি, স্যার ওই এটা অটোমেটিক বড় হয়ে যায় কা প্রথম অক্ষর বড় হতে হবে সব সময়। তো এই এ স্কয়ারের এটাকে আমরা চাচ্ছি কি, ওই স্কয়ারটাকে চাচ্ছি একটু বড় করতে, আমরা সরাসরি স্ট্রাইক থ্রোট ক্লিক করে দিই, মানে সরি সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ক্লিক করি, তাই না? এখান থেকে করতে পারি। তো আমরা যদি এখান থেকে নাও করি, এই জায়গাটা এসে এখানেও স্ট্রাইক থ্রোট সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট পেয়ে থাকি, এখান থেকে করা যাবে। এরপরে আমরা এইটুকু যদি কেটে দিতে চাই, স্ট্রাইক থ্রোট ক্লিক করে কেটে দিচ্ছি। আমাদের যদি ডাবল স্ট্রাইক থ্রোট প্রয়োজন হয়, তাহলে এই জায়গাটায় স্ট্রাইক থ্রোটটা বাদ দিয়ে ডাবল স্ট্রাইক থ্রোট লিখে ওকে ক্লিক করে দিলে ডাবল স্ট্রাইক থ্রোট হয়ে গেল। তো ডাবল স্ট্রাইক থ্রোটটা কোথায় পাওয়া যায়? এই সেটিংসের ভিতরে আমরা ঠিক উঠাই দিলে কোনো স্ট্রাইক থ্রোট থাকবে না। তো এটা হচ্ছে ফন্ট গ্রুপের ডায়ালগ বক্স। এখান থেকে সরাসরি ফন্টের সাইজ করা যাবে, ফন্ট স্টাইল দেওয়া যাবে, ফন্ট নেম দেওয়া যাবে, ফন্ট কালার দেওয়া যাবে, আন্ডারলাইন দেওয়া যাবে, আন্ডারলাইন কালার দেওয়া যাবে, স্ট্রাইক থ্রোট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ডাবল স্ট্রাইক থ্রোট এগুলো দেওয়া যাবে। এর পাশাপাশি আছে কি রিডিং অ্যান্ড এরিস, মানে এটা হচ্ছে জাস্ট প্রিভিউ কেমন হয় এটা দেখতে। স্মল ক্যাপস, অল ক্যাপস এবং হিডেন, এখানেও কয়েকটা অপশন আছে। তো এরপরে আমরা একটা জিনিস একটু আসি, নতুন একটা ফাইল নেই, নতুন ফাইল নিলাম, ফন্ট কি হলো ক্যালিব্রি। আরো একটা নতুন ফাইল নেই, ফন্ট হলো ক্যালিব্রি। তো আমার একটা ফন্ট আছে, আমি সবসময় ওই ফন্টটা ব্যবহার করি। যেমন আমরা এখানে লেখালেখি করলাম, ক্যালিব্রি থেকে সরাসরি টাইম নিউ রোমানটাকে সিলেক্ট করে দেই, কারণ আমরা সবসময় টাইম নিউ রোমান দিয়ে কাজ করি। তো আমরা চাই এমন একটা কিছু করতে যে ফাইল থেকে আমরা নতুন মেনু চালু করব, সরাসরি টাইম নিউ রোমানেই চালু হবে, ক্যালিব্রি হবে না। এই যে ক্যালিব্রি হচ্ছে, আমার ক্যালিব্রি হবে না, টাইম নিউ রোমান হবে। তো এটা করার জন্য আমরা ওই একইভাবে ফন্টের এই জায়গাটায় এসে আমরা যা যা করতে চাই, টাইম নিউ রোমান দিতে চাই, তাহলে দিলাম টাইম নিউ রোমান, ধরেন টাইম নিউ রোমান এখানে পাবো, ঠিক আছে? টাইম নিউ রোমান দিলাম। আমরা সবসময় 12 ফন্ট ব্যবহার না করে, আমি একটু চোখে কম দেখি, বড় ফন্ট ব্যবহার করবো অল টাইম, 14 ফন্ট ব্যবহার করলাম। এরপরে ফন্ট কালার যা আছে তাই থাকুক, অটোমেটিক সব যা যা আছে থাকুক, সেট অ্যাজ ডিফল্ট করে দিলাম। সেট অ্যাজ ডিফল্ট অল ডকুমেন্ট বেসড অন নর্মাল ডকুমেন্ট, ওকে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এবার আমি নতুন একটা ফাইল নেব, ফাইল নিউ ব্ল্যাঙ্ক। টাইম নিউ রোমান চালু হয়েছে, 14 চালু হয়েছে। কেন 14 হয়েছে? আমরা ডিফল্ট ভাবে 14কেই সিলেক্ট করে দিয়েছিলাম, আমাদের এটা ডিফল্ট সেট করা হয়ে গেল, আমাদের টাইম নিউ রোমান সেটাও ডিফল্ট হয়ে গেল, তাই না? আমরা যদি আবার পরিবর্তন করতে চাই, ওই একই জায়গায় যাব, টাইম নিউ রোমান 14 পরিবর্তে 12 দিলাম, এবং এই যে বডি, যেটা বডিটাই রাখলাম, সেট অ্যাজ ডিফল্ট দিলাম, অল ডকুমেন্টে ওকে ক্লিক করে দিলাম, আমাদের আগের মতো চলে আসলো। আমরা এখান থেকে কি ডিফল্ট হিসেবে সেট করতে পারবো। এখানে কিছু টেক্সট ইফেক্ট আছে, টেক্সট ইফেক্ট থেকে টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারবো, যেটা আমরা ওদিক থেকেও পারি অ্যাড করতে, এখান থেকেও করতে পারবো। তো আমরা এই ফন্ট ডায়ালগ বক্সের মেনুটা সম্পর্কে বুঝতে পারছি? কে বুঝে নাই? কন্ট্রোল শিফট এফ ক্লিক করলে এটা চলে আসে, ঠিক আছে? ফন্ট ডায়ালগ বক্স, কন্ট্রোল শিফট এফ। এরপরে আমরা ফন্টের যেভাবে গেলাম, প্যারাগ্রাফের ক্ষেত্রেও ওই একইভাবে যাওয়া যায়। প্যারাগ্রাফের ক্ষেত্রে গেলে প্যারাগ্রাফের যে সেটিংস আছে, এর পাশাপাশি আরো অনেক সেটিংস পাওয়া যায়, ঠিক আছে? এই যে জায়গাটা ক্লিক করে
লাইন স্পেসিং অপশনে ক্লিক করলেও প্যারাগ্রাফে চলে আসে, অ্যারো সাইনে ক্লিক করলেও প্যারাগ্রাফে চলে আসে। তো আমরা এই অ্যারো সাইনগুলো কি বুঝতে পারছি? অ্যারো সাইনগুলো হচ্ছে এই টুল সম্পর্কিত আরো অ্যাডভান্স কিছু সেটিংস। তেমনি স্টাইলের এখানে ক্লিক করলেও স্টাইলের সেটিংসগুলো দেখা যাবে। এডিটিং সেকশনে এটা নেই, তবে স্টাইলে আছে। ক্লিপবোর্ডেও এখানে দেখা যাবে ক্লিপবোর্ডটা। তেমনি ইনসার্টের মধ্যে কোথায় আছে ওই চিহ্ন যেখানেই থাকবে সেটার ভিতরে অন্য সেটিংস থাকে। এটা প্যারাগ্রাফ, ওই একই জায়গায় প্যারাগ্রাফে এইখানে এই যে ফুটনোট লোকেশনে ওইসবে। তো আমরা সেটিংস এই হোম বাটনে এই ফন্ট এবং প্যারাগ্রাফ এই দুইটাই প্রয়োজন। আমরা এই দুইটা বুঝছি কিনা? সবই তো বুঝছেন, এবার প্র্যাকটিক্যাল দিলেই তো আটকে যাবেন। তাহলে ওই কিটা কাজ করে না। সাদা হয়। সার্কিলে কালা কি